শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। কতজন আছো? মানে থাকার কথা কতজন আছো? কতজন? হ্যাঁ, এখন জয়েন করছো কতজন? স্যার 16 জনের মতো আছি আমরা, 17 জন। আউট অফ 50 না? আচ্ছা, আমি একটা ফোন ধরে নিই। সিস্টার, ক্লাস করতেছি। লাস্ট। আচ্ছা, কালকে তো আমার এন্ডোস্কোপি দিন তো। আমি 6টার পরে আর কি, হ্যাঁ? মাগরিবের পরে আসলে আরো ভালো। জয়েন করতেছি নাকি? ঠিক আছে, কতক্ষণ ক্লাস করবা তোমরা? তোমাদের এই ক্লাস কি আরেকটা হওয়ার কথা তোমাদের সঙ্গে আমার? এই তোমরা একটু আনমিউট করে রাখো, আনমিউট করো। হ্যাঁ, স্যার এটা মনিটর জানি স্যার মুস্তাকিম। তোমাদের কাছে ইয়ে আছে না, যে ক্লাসের একটা রুটিন আছে না? আমি তো দেখলাম যে 2টা ক্লাস দেয়া আছে, আরেকটা ক্লাস ঈদের পরে কবে যেন একটা আছে, সেটা হবে কিনা বা তোমরা করবা কিনা বা সময় আছে কিনা, নাকি ঈদের জন্য ওটা হবে না? যদি 2টা ক্লাস হয় তাহলে আমি অর্ধেক আজকে বলি, বাকি অর্ধেকটা আরেকদিন বলবো। বুঝতে পারছো? মুস্তাকিম সব জানলে তো হবে না, তোমরা জানবে না। দেখছো না তোমার রুটিন ইয়েটা দেখছো না? আমি যদি একটু বের করে দেখি। 9 তারিখ পর্যন্ত প্লেসমেন্ট, 29/7। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা ঈদের পরে কবে আবার ইয়ে করবা, ব্যাক করবা? তোমরা আনমিউট করে রাখো, কথা বলো, রেসপন্স করো না। এই কথা বলো না কেন রে? জানো না জানো, তোমাদের একটা রুটিন আমার হাতে আছে। স্যার সালাম আলাইকুম স্যার। সালাম। স্যার আপনার 2টা ক্লাস আছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হবে স্যার এটা ঈদের পরে। ঈদের পরে ওটা করতে পারবা তো? না করবা তো তোমরা? না, স্যার ঈদের পরে আছে, করা যাবে স্যার, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, দ্যাটস ফাইন। তাহলে ওকে স্যার। তোমাদের যে টপিক দেওয়া আছে অ্যাসাইটিস, সিএলডি, অ্যাবডোমিনাল টিবি, হ্যাঁ,
এই টপিকের উপরে তোমাদের ক্লাস দুইটা ডিজাইন করা হয়েছে, হ্যাঁ? দুইটা ক্লাস, ক্লাস 1 এবং ক্লাস 2। তাহলে আজকে ক্লাস 1 হচ্ছে, আর নেক্সট আরেকটা ক্লাস হবে ক্লাস 2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। হ্যাঁ, তোমরা একটু কথা বলো, নাহলে তো হবে না। আর তোমাদের এই যে লং কেস, শর্ট কেস তো আর এখানে ইয়ে করা সম্ভব না। লং কেস, হ্যাঁ, লং কেস গুলো তোমাদের আমরা পড়ানোর চেষ্টা করতেছি। তো এটা অনেকটা থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে আর কি। তো লং কেসে তোমাদের একটা পরীক্ষা হলে তোমাদের প্র্যাকটিক্যাল যে পার্ট, ওখানে লং কেসে তোমাদের 40 মিনিট সময় দেওয়া হয়। হ্যাঁ, 40 মিনিট। এর মধ্যে তোমার হিস্ট্রি নিতে হবে, লিখতে হবে, হ্যাঁ, এবং রেডি থাকতে হবে, হ্যাঁ, এক্সামিনারকে ফেস করার জন্য। এটা ভাইবা টেবিলে ডাক পড়ার আগে হইতে পারে, পরে হইতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। না, লং কেস সাধারণত হয়ে যায়, লং কেস সাধারণত হয়ে যায়, তারপরে হচ্ছে ভাইবার জন্য কল করে সবাইকে আর কি। এই তোমাদের এই মানে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, এটা হচ্ছে ভেরি কমন একটা লং কেস। তো আমরা থার্ড ইয়ার থেকে বলার চেষ্টা করছি, তোমরা যদি ক্লাস করে থাকো, যে জেনারেলাইজ সয়েলিং, হ্যাঁ, জেনারেলাইজ সয়েলিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি? রেসপন্স করো, কথা বলো। আমি কি রোল নাম্বার ধরে ধরে বলবো? 101 তাসলিমা, বলো, আসো না? বলো বলো। জেনারেলাইজ সয়েলিং, হ্যাঁ, একটা ওয়ার্ডে এরকম রোগী জেনারেলাইজ সয়েলিং নিয়ে যারা প্রেজেন্ট করে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা কি কি চিন্তা করি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত ফর্মালিটিজ এর দরকার নাই, তাড়াতাড়ি বলবা, হ্যাঁ, টাইমটা লিমিটেড। স্যার, কোশ্চেনটা একটু আবার। জেনারেলাইজড সয়েলিং, হ্যাঁ, অ্যানাসার্কা, অ্যানাসার্কা, জেনারেলাইজড সয়েলিং, হ্যাঁ, সারা শরীর ফুলে গেছে, হ্যাঁ, গায়ে পায়ে পানি, হ্যাঁ, গায়ে পায়ে পানি, এরকম একটা রোগী তোমার কাছে আসলে তুমি কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করবা? রেনাল কজ হতে পারে, তারপর হার্ট ফেলর। কমন কি কি কজ আমরা পাই এভাবে বলতে হবে। তোমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ওই ব্যাকগ্রাউন্ড নলেজের উপরে বেসিস করে, হ্যাঁ, ঠিক আছে। রেনাল কজ হতে পারে, ওকে, হার্ট কজ হতে পারে, হ্যাঁ, বলো বলো। তারপর স্যার হচ্ছে কি ওই যে ম্যালনিউট্রিশন। তুমি যা বলবা আমি আগে শুনতে চাই, বলো, বলতে থাকো। আর কি হতে পারে? লিভারের কজটা বলবা না, বলো বলো। লিভার সিরোসিস, ক্রনিক লিভার ডিজিজ, তারপরে আর কিছু? কিরে হা না কথা বলে না, ওর কি নেট কি খুব দুর্বল হয়ে আছে গ্রামের মধ্যে নাকি? না স্যার, হ্যাঁ, বলো। তাহলে কি কি বললা আবার বলো তো। স্যার রেনাল কজ হতে পারে, তারপর হার্টের জন্য হতে পারে, বা হচ্ছে কি ম্যালনিউট্রিশন। রেনালের মধ্যে হচ্ছে কি রেনাল ফেইলর, বা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, তারপর সিকেডি। ঠিক আছে, তাহলে রেনাল কজ হতে পারে, হ্যাঁ, হার্টের কারণে হতে পারে, হার্ট ফেইলিউর, হ্যাঁ, হার্ট ফেইলিউর, হার্ট ফেইলর, জি স্যার, হার্ট ফেইলর। বিশেষ করে যদি রাইট হার্ট ফেইলিউর হয়, হ্যাঁ, রাইট হার্টের কাজ কি, জি মানে এটা তো টাইনা নিবে নাকি, জি মানে স্যার, এটা টাইনা নিবে, টাইনা নিতে পারতেছে না, হ্যাঁ, ঠিক তো। জি স্যার, জি স্যার। এগুলি তারপর স্যার হচ্ছে লিভারের জন্য হতে পারে, লিভার সিরোসিসও হয়। লিভার সিরোসিস, লিভার সিরোসিস। তাহলে জেনারেলাইজ সয়েলিং এর অনেকগুলো কারণ পেলাম, তাই তো।
কমন কারণ কি কি এবার বলো common কারণগুলো কি? নেফ্রোটিক সিনড্রোম নাকি বলো নেফ্রোটিক সিনড্রোম এভাবে বলতে হবে কিডনির তো অনেকগুলো কথা বললাম তুমি, তাই না বললা যে গ্লোমেরুলার ডিজিজ তো গ্লোমেরুলার ডিজিজ তো বিভিন্ন টাইপের বিভিন্ন রকম হতে পারে কমন কারণ যেগুলি সেটা বলতে হবে যে কিডনির মধ্যে আমরা বললাম যে নেফ্রোটিক সিনড্রোম এই ঠিক আছে যেখানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে আচ্ছা গেল আর হার্ট ফেলিউর আমরা বললাম যে কনজেস্টিভ কার্ডিয়াক কার্ডিয়াক ফেলিওর কি হতে পারে লিভারের কারণে ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার সিরোসিস ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার সিরোসিস কম্পেনসেটেড হতে পারে ডিকম্পেনসেটেড হতে পারে তো সুন্দর করে বললে ভালো করে বললে ডিকম্পেনসেটেড ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস ম্যালনিউট্রিশন একটা কথা বলছি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন নাকি এগুলি এখন আর দেখা যায় কি পাওয়া যায় কি স্যার তার প্রোটিন বলা দরকার এনার্জি ম্যালনিউট্রিশনে হচ্ছিল এটি পাওয়া যাচ্ছে কোয়াশিওর পর এই হচ্ছে যে এখন ইতিহাস না জি স্যার প্রোটিন পোল্ট্রি প্রোটিন তার ফিশ প্রোটিন এগুলি ব্যাপকভাবে উৎপাদন হয় দেশে যেগুলি অনেক সস্তা হয়ে গেছে এখন সবার চেহারায় নাদুস টাদুস সবাই সবাই এখন হেলদি পাওয়া যায় না ঠিক আছে ওগুলি দুর্ভিক্ষ কবলিত দেশ যেগুলি সেসব দেশে হয়তো পাওয়া যাবে এখন আফ্রিকাটা সব দেশে গেলে হ্যাঁ আমাদের দেশে একটা সময় ছিল যখন আমাদের কিছু ডিজিজ আমরা মানে ডিল করি হ্যাঁ ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম নাম শুনছো তাহলে আমাদের যদি ইন্টেস্টাইন ঠিকমতো কাজ না করে কোনো কারণে হ্যাঁ এটা ইনফেকশনের জন্য হতে পারে এটা ইনহেরিটেড কোনো ডিজিজের জন্য হতে পারে হ্যাঁ ঠিক আছে ম্যাল অ্যাবজর্পশন তুমি খাচ্ছ ঠিক হ্যাঁ কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না ঠিক আছে তাহলে হতে পারে তাহলে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম এটা বললে ভালো হবে তাহলে কমন কারণ যেগুলি আমরা বলবো সিএলডি ক্রনিক লিভার ডিজিজ তারপর বলবো হার্ট ফেলিউর তারপর বলবো নেফ্রোটিক সিনড্রোম তারপর বলবো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম ওকে তাহলে এই চারটা বেশি পেঁচানোর কোনো দরকার নাই হ্যাঁ তোমরা অ্যাজ এ 5th ইয়ার স্টুডেন্ট হ্যাঁ তোমাদেরকে একটু এই সাররা সোজা সাপটা এই কথাগুলো তোমাদের কাছ থেকে শুনতে চাই ঠিক আছে স্টেরিওটাইপ বেশি পাণ্ডিত্য দেখানোর জায়গা না ঠিক আছে এমবিবিএস লেভেল হ্যাঁ তুমি জানবা প্রচুর হ্যাঁ কিন্তু তোমাকে শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর করে ডেলিভারি দিতে হবে হ্যাঁ সেটা একটা আর্ট এটা প্র্যাকটিস করতে হবে আচ্ছা যাই হোক তো ওয়ার্ডে যখন একটা রোগী জার্নাল সোয়েলিং নিয়ে আসে তখন আমরা লিভার কজটা চিন্তা করি তাই না তাহলে শুধু জার্নাল সোয়েলিং থাকলে এটা তো আমরা এটা নেফ্রোটিক সিনড্রোম আগে বলতে পারি এটা ইভেন অন্য কেউ হয়তো এটাকে হার্ট ফেলিউরটা আগে বলবে অন্য কেউ হয়তো এটাকে ক্রনিক লিভার ডিজিজ আগে বলবে বাট জার্নাল সোয়েলিং এর সঙ্গে যদি আমি আরো অ্যাডজেক্টিভ যোগ করতে থাকি হ্যাঁ জার্নাল সোয়েলিং উইথ রিকারেন্ট জন্ডিস জার্নাল সোয়েলিং উইথ রিকারেন্ট altered consciousness হ্যাঁ মানে এনকেফালোপ্যাথি জার্নাল সোয়েলিং with history of having chronic hepatitis B, chronic hepatitis C ঠিক আছে তাহলে এই যে অ্যাডজেক্টিভ গুলো যদি আমি যোগ করে দিই হ্যাঁ জার্নাল সোয়েলিং having history of hematemesis and melena ঠিক আছে তাহলে এই অ্যাডজেক্টিভ গুলো যখন আমি যোগ করে দেব তখন এটা কোন দিকে যায় এটা ক্রনিক লিভার ডিজিজের দিকে চলে যাচ্ছে হ্যাঁ তাহলে শুধু জার্নাল সোয়েলিং বললে তুমি যে কোনোটাই বলতে পারো ঠিক আছে কিন্তু সঙ্গে কিছু অ্যাডজেক্টিভস যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় হ্যাঁ যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো ঠিক আছে তাহলে ক্রনিক লিভার ডিজিজ
রোগীগুলো আমাদের কাছে যেভাবে প্রেজেন্ট করে, হ্যাঁ, এগুলি সারা শরীরটা ফুলে যায়। তার আগে প্রথমে কোথায় ফুলে? হ্যাঁ, সাধারণত পেটটা ফুলে যায়। ঠিক আছে? বলে যে তার যে অ্যাবডোমেন, তার যে পেটটা ক্রমান্বয়ে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভারী ভারী লাগতেছে, এই কথাটা বলবে। হ্যাঁ, আরো হিস্ট্রি নিলে সে বলবে যে হ্যাঁ, যে পেটটা তো ফুলতেছে 2-3 মাস ধরে, লাস্ট 5 days or 7 days or 10 days দেখা যাচ্ছে তার পা দুটাও ফুলে যাচ্ছে, হ্যাঁ, দুই পায়ের মধ্যে রস দেখা যাচ্ছে, এই কথাগুলো বলবে। হ্যাঁ, আরো হিস্ট্রি নিলে হয়তো সে বলবে যে প্রিভিয়াসলি তার এরকম কয়েকবার জন্ডিস হয়েছিল, হ্যাঁ, এটার জন্য সে হাসপাতালে ভর্তি হয়েছিল, অথবা স্থানীয় যে ঝাড়ফুঁক কবিরাজি বা যেগুলি মানে ভিলেজ যে মানে ইয়ে আছে, ডক্টর আছে, বা তাদেরকে দেখা চিকিৎসা করে সে ভালো হয়েছিল, এই কথাগুলো বলবে। হ্যাঁ, ঠিক আছে? সে কথাও বলতে পারে যে এর আগে তার একবার রক্ত বমি হয়েছিল, কালো পায়খানা হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে? আরো সে বলতে পারে যে ফ্যামিলিতে তার লিভার ডিজিজের রোগী তার বড় ভাই আছে, বা বাবা মায়ের লিভারের সমস্যা ছিল, মারা গেছে, এই কথাগুলো। তাহলে হিস্ট্রি থেকে আমরা অনেক ক্লু পেয়ে যাবো, হ্যাঁ, ইন ফেভার অফ ক্রনিক লিভার ডিজিজ। একটা ক্রনিক লিভার ডিজিজের রোগী কিভাবে প্রেজেন্ট করতে পারে, প্রেজেন্টেশন, মডালিটিস অফ প্রেজেন্টেশন আর ওয়ে অফ প্রেজেন্টেশন কেমন হয়, ঠিক আছে? আমরা কেন ক্রনিক লিভার ডিজিজটা আগে সাসপেক্ট করব, এবং কেন আমরা আদার যে জেনারেল সোয়েলিং এর যে কজগুলো বলে, হার্ট ফেইলিউর, নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, মায়াল অ্যাবজর্পশন, এগুলিকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কনসিডার করব, বা পরে আমরা চিন্তা করব কেন, সেটা তোমার হিস্ট্রি তোমাকে বলে দিবে, সাজেস্ট করবে, তোমাকে গাইড করবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু গো ফর ডিটেইলস, হ্যাঁ, when you are taking history, ঠিক আছে? আমরা ক্রনিক লিভার ডিজিজ এটা যদি একটু প্যাথোফিজিওলজি যদি একটু রিক্যাপিচুলেট করি, বোঝার চেষ্টা করো, হ্যাঁ, আমাদের বোঝার জন্য সুবিধার জন্য বলতেছি। একটা ক্রনিক লিভার ডিজিজের কমন কারণ সেটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাল কজ, সেটা হচ্ছে হেপাটাইটিস বি, যেটা কিনা মোস্ট কমন ইন আওয়ার কনটেক্সট। আর একটা হচ্ছে হেপাটাইটিস সি, ঠিক আছে, যেটা আনকমন। অন্যদিকে নন ভাইরাল কতগুলো কারণ আছে, বিশেষ করে অ্যালকোহলিক ক্রনিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ, আবার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হ্যাঁ, এই যে আমরা ইউজ করি। এছাড়াও কিছু হেরিডিটারি বা মেটাবলিক কজ আছে, যেমন হচ্ছে হেমাক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, হ্যাঁ, আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এইভাবে ক্রনিক লিভার ডিজিজের অনেকগুলো কারণ আছে। আচ্ছা, কমন কারণ যেটা হেপাটাইটিস বি, এটা নিয়ে একটু বলার চেষ্টা করি। একটা ভাইরাস শরীরে ঢোকার পরে এটা শরীরের যদি ইমিউন সিস্টেম সাফিসিয়েন্টলি স্ট্রং হয়, তাহলে শরীর হয়তো এটাকে ক্লিয়ার করে ফেলবে, হ্যাঁ, হেপাটাইটিস বি উইল বি নেগেটিভ, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা পারসিস্ট করতে পারে, যে সহজে নেগেটিভ হবে না। এটা যদি বিয়ন্ড 6 মান্থ হয়, হ্যাঁ, হিসাব নিকাশ করে, তাহলে এটাকে বলি আমরা ক্রনিক হেপাটাইটিস বি। আচ্ছা, তো ক্রনিক হেপাটাইটিস বি এই ডিজিজের জন্য রিস্ক ব্যাকগ্রাউন্ড যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাডাল্ট ইমিউন কম্পিটেন্ট অ্যাডাল্টস, তাদের ক্ষেত্রে দেখা গেছে হেপাটাইটিস অ্যাকিউট হেপাটাইটিস বি এটা ক্রনিকে টার্ন করে মাত্র 5%, ঠিক আছে, 5 to 10%। অন্যদিকে যখন এটা চাইল্ডহুড ইনফেকশন হবে, হ্যাঁ, সেটা কিন্তু ক্রনিসিটির চান্স থাকে মোর দ্যান 90% or 95%, ঠিক আছে? তো রিভার্স। তো তাহলে এই যে ব্যাপারগুলো যে ভাইরাস পারসিস্ট করা আর না করা, এগুলি ডিপেন্ড করতেছে আপন দা
ডিফেন্স মেকানিজম অফ দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো এই ডিফেন্স মেকানিজম অর ইমিউন যে ডিফেন্স মেকানিজম, it also varies, which is dependent upon the age of the individual person and also upon other some factors. যদি কারো ডায়াবেটিস থাকে, যদি কারো আদার কোমরবিডিটি থাকে, যদি বয়স্ক মানুষ হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ক্রনিসিটির চান্স অনেক বেশি। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি একটা হেপাটাইটিস বি ভাইরাস শরীরে ঢোকার পরে এটা লিভার, এটা আমাদের শরীরে ঢোকার পরে আমাদের যে লিভার প্যারেনকাইমাল যে সেল আছে, হ্যাঁ, সেটাকে ডিস্ট্রয় করে, তাই না, হেপাটাইটিস। তো এটা কিভাবে ডিস্ট্রাকশন হবে, এটা প্যাথোলজি ফিজিওলজি এটা একটু আলাদা, এখানে ডিটেইলস বলার স্কোপ নাই। হ্যাঁ, এটা একটা ইমিউন মেডিয়েটেড ডিস্ট্রাকশন হবে। ভাইরাসটা সরাসরি আমাদের সেলকে সে এফেক্ট করতে পারে না। হ্যাঁ, ইমিউন মেডিয়েটেড ডিস্ট্রাকশন হবে। তো হেপাটোসাইট ডিজেনারেশন হবে বা হেপাটোসাইট মারা যাবে আর কি। হ্যাঁ, ডিস্ট্রাকশন হবে। তাহলে কোনো মানে আমাদের এই হেপাটোসাইট গুলো কিন্তু রিজেনারেটিভ সেল, রিজেনারেটিভ সেল। অনেক সেল আছে না যে পার্মানেন্ট, আমাদের নার্ভাস সিস্টেমের সেল, এগুলি কিন্তু পার্মানেন্ট, এগুলি আর নতুন করে কিন্তু রিজেনারেট করতে পারে না। কিন্তু আমাদের বেশিরভাগ শরীরের সেলগুলো কিন্তু রিজেনারেটিভ। হ্যাঁ, হেপাটোসাইট যদি ড্যামেজ হয় তাহলে নতুন করে হেপাটোসাইট আবার কিন্তু তৈরি হয়। বাট এই যে ক্রনিক ইনফ্লামেটরি প্রসেসের কারণে আমাদের লিভারের মধ্যে অনেকগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, যে কোনো ইনফ্লামেটরি প্রসেসের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ড্যামেজ আর একটা হচ্ছে রিপেয়ার। একটা ড্যামেজ এবং আরেকটা রিপেয়ার। আমার লিভারের মধ্যে অনেক ড্যামেজ হবে, এট দা সেম টাইম রিপেয়ার হবে, কিন্তু সেই রিপেয়ারিংটা ভালো রিপেয়ারিং হবে না। এটা আলটিমেটলি মানে কি বলে যে কি বলে যে লিভারের যে ফাংশনাল ক্যাপাসিটি, এটাকে মেইনটেইন করার জন্য এই রিপেয়ারিংটা সাফিসিয়েন্ট না, সোজা কথা। ঠিক আছে, তো একটা পর্যায়ে গিয়ে কি হবে যে এক্সেস ফাইবার কালেকশন হবে লিভারে, লিভারটা কি হবে, স্টিফ হয়ে যাবে। আর আমরা যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার গুলো দেখি, ভিতরে যে ভাস্কুলার স্ট্রাকচার, এগুলি তো অনেক চেঞ্জ হবে। হ্যাঁ, কি হবে যে ডিস্টরশন হবে, ডিসরাপশন হবে, যে সাইনোসাইডাল যে ইয়াগুলো থাকে লিভারের ভিতরে, ইয়াগুলো থাকে সাজানো থাকে সাইনোসয়েড। হ্যাঁ, যে আমাদের যে ব্লাডের যে এক্সচেঞ্জ গুলো হয়, তো সেটা নরমালি যা থাকার কথা এখানে সব এলোমেলো হয়ে যাবে, যার ফলে যে পোর্টাল ভেনের মধ্যে দিয়ে ব্লাডটা গিয়ে এটা যে হেপাটিক ভেন হয়ে যে আমাদের একেবারে ইন্ট্রাভেনা কাভা হয়ে হার্টে যাবে, সেটা কি হবে, ডিস্টার্ব হবে। সেটাই আমরা বলতেছি যে পোর্টাল অবস্ট্রাকশন হবে, পোর্টাল হাইপারটেনশন হবে। হ্যাঁ, পোর্টাল ভেনাস ব্লাড ফ্লো উইল বি অবস্ট্রাক্টেড। ঠিক আছে, তো এই যে পোর্টাল ভেনাস ব্লাড ফ্লো, তার প্রেসার একটা থাকে, তাই না, 0 to 5 এটা বলি আমরা। এটা বাড়তে বাড়তে যখন 10-12 ক্রস করে যাবে, হ্যাঁ, ক্রিটিক্যাল একটা লেভেল, তখন দেখা যাবে যে শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জ আসা শুরু করবে। হ্যাঁ, তখন শরীরে আমাদের কি হয় যে অ্যাসাইটিস, পানি চলে আসবে। হ্যাঁ, কি হবে, ওটার কারণে দেখা যাবে স্প্লিনটা এনগলসড হবে, আবার স্প্লিনো মেগালি হবে। ঠিক আছে, ওইটার কারণে আমাদের যে ফটোসিস্টেমিক যে চ্যানেল গুলো থাকে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এগুলি ওপেন হয়ে যাবে এবং এই জায়গায় কতগুলো ভেইন, মানে টর্চুয়াস এনগলস ভেইন আমরা দেখব। হ্যাঁ, যেটা একটা সাইড হচ্ছে লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস, যেটাকে বলতেছি আমরা ইসোফেজিয়াল ভ্যারিক্স। হ্যাঁ, এটা কিসের জন্য হলো, আমরা বলতেছি ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন। ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার জন্য এতগুলো কনসিকুয়েন্স হচ্ছে। তাহলে কি কি হচ্ছে, একটা অ্যাসাইটিস হচ্ছে, স্প্লেনোমেগালি হচ্ছে, হ্যাঁ, ইসোফেজিয়াল ভ্যারিক্স হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি। এছাড়া আর কি হবে, এই যে আমাদের যে পোর্টাল ভেনাস ব্লাড, হ্যাঁ, এটা তো বলি যে আমরা দূষিত রক্ত, তাই না, মানে আমাদের মানে কি বলবো যে আমাদের গাট থেকে যত ধরনের ভালো মন্দ সব ধরনের ব্লাড কিন্তু, মানে সব ধরনের সাবস্টেন্স কিন্তু ক্যারি করে, এবং ডিটক্সিফিকেশন এটা লিভারের মধ্যে হয়। তো
তো সেটা যদি না হয়, এই ব্লাডটা যদি বাইপাস করে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় আগেই, হ্যাঁ, তাহলে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, পোর্টো সিস্টেমিক সার্কুলেশনটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে পোর্টাল ব্লাড যদি সিস্টেমিক ব্লাডের মধ্যে চলে যায়, তাহলে কি হচ্ছে, টক্সিক অনেক সাবস্টেন্স এটার লেভেল কিন্তু বেড়ে যাবে সিস্টেমিক সার্কুলেশন, হ্যাঁ, লিভারে ডিটক্সিফিকেশন না হওয়ার কারণে। তো সেটা ব্রেনে গিয়ে এফেক্ট করবে, যার ফলে কি হচ্ছে, এনকেফালোপ্যাথি হচ্ছে, হেপাটিক এনকেফালোপ্যাথি। ঠিক আছে, তাহলে পোর্টাল হাইপারটেনশনের কনসিকোয়েন্স কতগুলো জিনিস হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে একটা হচ্ছে যে অ্যাসাইটিস হচ্ছে, আর একটা হচ্ছে যে স্প্লেনোমেগালি হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে পোর্টোসিস্টেমিক যে চ্যানেল যেগুলো আছে, ভেনগুলো আছে, এগুলো এনগোর্সড হবে, যার ফলে আমরা বলতেছি যে ইসোফেজিয়াল ভ্যারিক্স ডেভেলপ করবে, গ্যাস্ট্রিক ভ্যারিক্স ডেভেলপ করবে, রেকটাল ভ্যারিক্স ডেভেলপ করবে। ঠিক আছে, তারপর কি হবে, এটা যে এটা এনকেফালোপ্যাথি হতে পারে। হ্যাঁ, এনকেফালোপ্যাথি মানে ইয়া করবে, হ্যাঁ, অ্যাগ্রাভেট করবে আর কি। ঠিক আছে, এনকেফালোপ্যাথি হবে, হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে এই একটা এই যে ফিচার গুলো যেগুলি বললাম আমরা, অ্যাসাইটিস, তারপর হচ্ছে যে এনকেফালোপ্যাথি, ভেরিসেল ব্লিডিং, হ্যাঁ, এগুলি these are the features of decompensation of cirrhosis of liver বা সিরোটিক একটা লিভার, হ্যাঁ, যে কিনা এতদিন তার কাজটা চালায় নিতে পারতেছিল, ঠিক আছে, আর পারতেছে না, হ্যাঁ, কম্পেনসেট করতে করতে আর কম্পেনসেট করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এটাই বলতেছি আমরা ডিকম্পেনসেশন অফ সিরোসিস অফ লিভার। একটা সিরোসিস রোগী আমাদের কাছে আসলে কিভাবে প্রেজেন্ট করে আসলে এভাবেই। ঠিক আছে, তো এইভাবে প্রেজেন্ট করার আগ পর্যন্ত আসলে বোঝার উপায় থাকে না নরমালি যে একটা লোকের সিরোসিস হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে একটা হেপাটাইটিস বি ভাইরাস যদি এটা খুব অ্যাগ্রেসিভ হয়, খুব খারাপ প্রকৃতির হয়, খুব ভিরুলেন্ট হয়, ঠিক আছে, তাহলে শরীরে প্রবেশ করার 5 বছরের মধ্যে একটা লিভারকে এভাবে সিরোটিক চেঞ্জ যেটা এই স্টেজে নিতে পারে। ঠিক আছে, তারপরে যেগুলি ঘটনা ঘটার, হ্যাঁ, এর মধ্যে মাঝে মধ্যে তার রোগীর জন্ডিস হবে, হ্যাঁ, মাঝে মধ্যে লিভার ফাংশন ডিটোরিয়েট করবে, জন্ডিস হবে, হ্যাঁ, লো লেভেল জন্ডিস তার থাকবে। ঠিক আছে, তো এই জন্ডিস, অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, hematemesis melena, these are the features of decompensation of cirrhosis of liver, and the cirrhotic patients usually present with these features to us. ঠিক আছে, একটা সিরোসিসের রোগী তাহলে কমনলি প্রেজেন্ট করবে অ্যাসাইটিস নিয়ে। ঠিক আছে, এটা বাড়তে বাড়তে জেনারেলাইজ সোয়েলিং হতে পারে। ঠিক আছে, একটা সিরোসিসের রোগী সে এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা সিরোসিসের রোগী সে ভেরিসেল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা সিরোসিসের রোগী সে রিকারেন্ট জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা আজকে আমাদের যে লং কেস, হ্যাঁ, যে ক্রনিক লিভার ডিজিজের রোগী কিভাবে প্রেজেন্ট করবে সেটা এখন আমরা একটু সাজায় নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু ডিটেইলস জানতে হবে, হ্যাঁ, জানতে হবে আরো, যেটা এই ক্রনিক লিভার ডিজিজ তোমাদের লং কেস তৈরি করার পরে, হ্যাঁ, তোমাকে যে এক্সামিনারকে যে ফেস করতে হবে, ক্রস করতে হবে, সেখানে কিন্তু উনি বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে করতে পারে। তোমাকে সাপোজ কোশ্চেন করলো যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি হয়তো বললা যে মাই ডায়াগনোসিস ইজ ক্রনিক লিভার ডিজিজ likely due to hepatitis B virus infection, এটা বললাম। তো আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে জিজ্ঞেস করবে, তারপরে হয়তো আবার ব্যাক করবে ক্রনিক লিভার ডিজিজ তুমি হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হয়, ঠিক আছে, হ্যাঁ, আর কি কি কারণে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে সেটা এরকম। ঠিক আছে, ক্রনিক লিভার ডিজিজ তোমার এই রোগী প্রেজেন্ট করছে তোমার কাছে অ্যাসাইটিস নিয়ে, আর কি কিভাবে প্রেজেন্ট করতে পারে, তার মানে হঠাৎ আদার
features with which the patient may present with, ঠিক আছে? একটা রোগী তাহলে হেমাটোমেসিস মেলানোমা নিয়ে প্রেজেন্ট করতে পারে, আনকনসাসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ, সে হয়তো স্প্লেনোমেগালি, থ্রম্বোসাইটোপেনিয়া এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, তাহলে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে। এই একই ভাবে তোমার হয়তো আরো প্রসিড করে গিয়ে তোমাকে হয়তো আরো অনেক কিছু জিজ্ঞেস করবে যে ঠিক আছে তুমি ধরে নাও যে অ্যাসাইটিস আছে এই রোগীর হিউজ, তাহলে এই অ্যাসাইটিসের জন্য আর কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, অ্যাসাইটিস যাদের থাকে তাদের কমন একটা কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে এসবিপি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। হ্যাঁ, পেরিটোনিয়ামের মধ্যে আবার ইনফেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, হ্যাঁ, এটা যে আন্ডারলাইং রিস্ক ব্যাকগ্রাউন্ড ফর মর্টালিটি, হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর হয়তো তোমাকে বলবে যে ঠিক আছে তুমি অ্যাসাইটিসের ম্যানেজমেন্ট বলো, হ্যাঁ, আর এনকেফালোপ্যাথি পেশেন্টরা আছে এনকেফালোপ্যাথি ম্যানেজমেন্ট বলো, হ্যাঁ, হয়তো ভ্যারিক্স আছে ভ্যারিক্সের ম্যানেজমেন্ট বলো, হ্যাঁ, হেমাটোমেসিস মেলানা আছে তার ম্যানেজমেন্ট বলো। তাহলে কোশ্চেন কিন্তু অনেক ভাবে অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আর তাছাড়া তোমাকে তো ইনস্ট্যান্ট তোমাকে হয়তো মানে এক্সামিনেশনের জন্য বলতে পারে যে ঠিক আছে তুমি অ্যাসাইটিসটা তুমি এক্সামিন করে দেখাও, হ্যাঁ, ঠিক আছে? হাউ will you elicit the ascites in this patient particularly, হ্যাঁ, পেশেন্টের জন্য তুমি অ্যাসাইটিসটা হ্যাঁ তুমি দেখাও কিভাবে তুমি এক্সামিন করবা, হ্যাঁ, যে হয়তো স্যার জিজ্ঞেস করবে যে তুমি স্প্লিনটা একটু পালপেট করে দেখাও, হ্যাঁ, অথবা বলবে যে পালপেট দ্য অ্যাবডোমেন, হ্যাঁ, জাস্ট সিম্পলি বলবে হয়তো পালপেট দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে যে লিভারটা পালপেবল আছে, হ্যাঁ, হতে পারে, স্পেশালি লেফট অফ দ্য লিভার, হ্যাঁ, এটা পালপেবল হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে বলবো যে পালপেট দ্য লিভার, পালপেট দ্য স্প্লিন, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এগুলি শর্ট কোশ্চেন, হ্যাঁ, ছোট ছোট কোশ্চেন, কিন্তু বেডসাইড এক্সামিনেশন যেটা হবে সেখানে কিন্তু জিজ্ঞেস করা হয়। সো ইউ হ্যাভ টু গো থ্রু ডিটেইলস, তোমাদের যে কোনো একটা বই, আব্দুল স্যারের বই পড়ো বা আদার ধরনের একটা যে কোনো একটা বই পড়ো তোমরা, হ্যাঁ, যেটা তোমার জন্য হেল্পফুল, হ্যাঁ, তো পড়তে হবে, ডিটেইলস প্রচুর জানতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আবার ব্যাক করি। একটা ক্রনিক লিভার ডিজিজ হেপাটাইটিস বি সাপোজ, তাহলে কিভাবে আসলে প্রেজেন্ট করে, ক্লাসিক প্রেজেন্টেশনটা কেমন হবে, আমরা হিস্ট্রিতে কোন কথাগুলো বলবো, হ্যাঁ, তাহলে আমরা প্রথমত ক্রনিক লিভার ডিজিজ এটার ফরে যে সমস্ত হিস্ট্রি মানে যেগুলি আগে ইয়ে করতে হবে, পরে করে আমাকে জানতে হবে, সেগুলি আমরা আগে বলবো। এট দ্য সেম টাইম আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, হ্যাঁ, যেগুলি আমরা কনসিডার করতেছি খুব রিলিভেন্ট, হ্যাঁ, হতে পারে যে এটা হার্ট ফেইলিউর, কনজেস্টিভ, যে বয়স্ক মানুষ, ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তার আগে থেকে এগুলি রিস্ক ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, তাহলে এটা হতে পারে হার্ট ফেইলিউর হতে পারে, হ্যাঁ, তার হয়তো অর্থোপনিয়া আছে, ডিসনিয়া আছে, এটা অনেক মানে প্রমিনেন্ট, হ্যাঁ, সে প্রিভিয়াসলি তার হার্টের প্রবলেমের জন্য হার্টের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, হ্যাঁ, এগুলি যদি মানে হিস্ট্রিতে বলে, হ্যাঁ, তো তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে তাহলে তো এগুলিকে আগে আনতে হবে, ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ টু মেইনটেইন ক্রোনোলজি, হ্যাঁ, তো আমরা ক্রনিক লিভার ডিজিজের পরে পার্টস গুলো আমরা কালেক্ট করব প্রথমে, সেগুলো আগে বলবো, এরপরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো, হ্যাঁ, এগুলি আমরা ক্রোনোলজি মেইনটেইন করে তারপরে কোনো পয়েন্ট আছে কি নেই সেগুলি আমাদেরকে বলতে হবে, হ্যাঁ। এই তো আসলে আমি কি বলবো এটা একটু রেট্রোগ্রেড আগাইতে হবে, রেট্রোগ্রেড, ঠিক আছে? যারা ভালো ভালো পরীক্ষা দেয় তারা এভাবে আমরা বলি, এভাবে বলি আর কি। আমরা অ্যাকচুয়ালি তোমাদের থার্ড ইয়ারে যেটা আমরা শেখাইছি যে প্রেজেন্টিং একটা রোগী, একটা পেশেন্টের পার্টিকুলার্স প্রথমে নিতে হয়, হ্যাঁ, এটার উপর অনেক কিছু অনেক ডায়াগনোসিস ডিপেন্ড করে, তার নাম, বয়স, হ্যাঁ, সেক্স, রিলিজিয়ন, তার অকুপেশন, অ্যাড্রেস, ঠিক আছে?
these are the particulars, education level, these are the particulars. এইগুলির উপরে কিন্তু তোমার ডায়াগনোসিস ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হিস্ট্রিতে আমরা যে প্রেজেন্টিং কমপ্লেইন ফার্স্ট বা চিফ কমপ্লেইন, এই যে একটা দুইটা বা তিনটা পয়েন্ট যে কথাগুলো থাকবে, তার উপরে ধরে নাও যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমার কিন্তু 8টা 10টা, সাপোজ 8টা 10টা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করি। তারপর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এখান থেকে আমাদের এই 10টা থেকে হয়তো 2টা বাদ যাবে, হ্যাঁ, সাপোজ 8টা। তারপরে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, এখান থেকে হয়তো আরো 2টা 3টা বাদ যাবে, তাহলে থাকলো আর 5টা 6টা। তারপরে পার্সোনাল হিস্ট্রি, এখান থেকে হয়তো 1টা 2টা বাদ যাবে। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, এখান থেকে হয়তো 1টা 2টা বাদ যাবে। তারপর হচ্ছে সোশিও ইকোনমিক হিস্ট্রি, এখান থেকে হয়তো 1টা 2টা বাদ যাবে, হ্যাঁ, প্রিভিয়াস ট্রিটমেন্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইমিউনাইজেশন হিস্ট্রি, হ্যাঁ, সরি এই যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, হ্যাঁ, আর ইমিউনাইজেশন হিস্ট্রি, ড্রাগ অ্যালার্জি, এগুলি থেকে হয়তো এরকম 1টা 2টা বাদ যাবে। এইভাবে আলটিমেটলি তোমার হাতে থাকবে 1টা 2টা 3টা, হ্যাঁ, খুব বেশি থাকবে 3টা ধরনের সাপোজ থাকবে। তারপর জেনারেল এক্সামিনেশন আছে আমাদের, তারপর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন আছে, হ্যাঁ, এইগুলির পরে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস একটা হবে, আবার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে আর 1টা বা 2টা বা খুব বেশি হলে 3টা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে প্রোফর্মা, হ্যাঁ, প্রোফর্মা। তো এই প্রোফর্মা তো সবার মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। কিন্তু যারা ইন্টেলিজেন্ট, তো তারা তো আসলে মানে তাদের জন্য, হ্যাঁ, যারা বুঝদার তাদের জন্য ইশারাই যথেষ্ট, তাই না? সেরকম হচ্ছে ব্যাপার। তো একটা জেনারেলাইজ সোয়েলিং এর রোগী, ঠিক আছে, তার কিছু পার্টিকুলার কিছু জিনিস দেখে কিন্তু আমরা ধরে ফেলি, যেটা ক্রনিক লিভার ডিজিজের দিকে যাচ্ছে, নাকি হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে, নাকি ড্যাফোডিল সিনড্রোমের দিকে যাচ্ছে। তো যেটা খুব রিলিভেন্ট সেটাকে আমরা মনে মনে মোটামুটি প্রফেশনাল ডায়াগনোসিস ধরেই নি। আমি যেটা বলছি যে রেট্রোগ্রেড, এখন তোমরা সিনিয়র হয়েছে 5th ইয়ার, ঠিক আছে, তোমরা এখন ধরতে পারো, ধরবা, এবং ওইটার পরে তোমার যত হিস্ট্রি আছে তো বলে ফেলতে হবে, ঠিক আছে। এরপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কনসিডার করে, হ্যাঁ, পয়েন্টস এগেইনস্ট ওগুলোকে ডিজাইন করে ফেলতে হবে হিস্ট্রির মধ্যেই, ঠিক আছে। এইভাবে তারা আমাদের আগাইতে হবে। তো একটা ক্রনিক লিভার ডিজিজের রোগী যেভাবে প্রেজেন্ট করে, আমি একটু আগে যেভাবে বলছি, হ্যাঁ, তাহলে আমরা একটু সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, মিস্টার এক্স, age of suppose 60 years old gentleman, ex smoker, normotensive, non-diabetic, ঠিক আছে, presented with abdominal swelling for 2 months or 3 months, suppose 1 month or 1.5 month, এটা বলো, ঠিক আছে। একটাই কমপ্লেইন, তার পেটটা দিনে দিনে তার ফুলে যাচ্ছে, হইতে পারে, ঠিক আছে। আমি আর কি সমস্যা এই যে এগুলি জিজ্ঞেস করার পরে, হ্যাঁ, আমরা প্রেজেন্টিং কমপ্লেইন্টের মধ্যে লিখছি অ্যাবডোমিনাল সোয়েলিং ফর 2 মান্থ, ঠিক আছে, এটা লিখছি আমরা। কিন্তু আরো হিস্ট্রি নেওয়ার পরে, হ্যাঁ, রোগী কিন্তু আরো কিছু অ্যাডজেক্টিভ যোগ করবে, হ্যাঁ, সে বলবে যে তাকে কোয়ারি করলে সে বলবে যে এই পেটে ফোলাটা তার প্রোগ্রেসিভ এবং পেইনলেস, হ্যাঁ, ক্রমান্বয়ে এটা তার বাড়তেছে, which is progressive and painless. Patient feels heaviness or discomfort in the lower abdomen, but she or he denies for any abdominal pain, ঠিক আছে। তাহলে পেইন তার নাই, হ্যাঁ, পেইন থাকলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ, পেইন থাকলে এটা হইতে পারতো যে প্যানকেটাইটিস কিনা, টিউবারকুলোসিস কিনা, হ্যাঁ, কোনো পেরিটোনাইটিস কিনা, হ্যাঁ, এগুলি থাকতো, তো ওগুলি নাই তো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোগ্রেসিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, patient also gives history of swelling of his both leg, হ্যাঁ, over last 7 days, ঠিক আছে, over last 1 week or 2 week, ঠিক আছে, for which he or she took some medications, and at this time he got relief of, ঠিক আছে, leg swelling, ঠিক আছে, with some medications at this
moment there is no leg swelling, ঠিক আছে? এটা হইতে পারে, অথবা leg swelling আছে, ঠিক আছে? তো সে মাঝে মধ্যে এই কিছু মেডিকেশন খায়, ফুলা কমানোর ওষুধ, হ্যাঁ, এটা পাড়ার দোকানদারের কাছেও পাওয়া যায়, ফুলাক ট্যাবলেট, ঠিক আছে? তো পেশেন্ট যদি এডুকেটেড হয় তাহলে তোমাকে বলবে, হ্যাঁ, যে ডাইউরেটিক্স সে নেয়, খায়, ঠিক আছে? যদি যদি এডুকেটেড না হয় তাহলে সে বলবে যে হ্যাঁ, এই যে পাড়ার দোকানদারের কাছে গেছি এবং উনি আমাকে এই ফোলা কমানোর জন্য কিছু ওষুধ দিচ্ছে, ওগুলি খায়, কিন্তু আমার পায়ের ফোলাটা কমে গেছে, কিন্তু পেটের ফোলাটা আর কমতেছে না। হ্যাঁ, এই কথাটা বল। আচ্ছা আচ্ছা, এখন পেশেন্ট এই যে বললাম, এই পর্যন্ত বললাম, ঠিক আছে? পেশেন্ট অলসো গিভস হিস্ট্রি অফ, হ্যাঁ, রিকারেন্ট জন্ডিস ইন দা পাস্ট। তাহলে আরো ফরক এলো না? সে যদি বলে হ্যাঁ, আমার জন্ডিস হয়েছিল 3 মাস আগে, 6 মাস আগে, বা 1 বছর আগে হয়েছিল, 3 বছর আগে হয়েছিল, হ্যাঁ, ওই সময় একটু ঝাড়ফুঁক করছিলাম, আমি করছিলাম, তাহলে পেশেন্ট গিভস হিস্ট্রি অফ রিকারেন্ট জন্ডিস ইন দা পাস্ট, ঠিক আছে? or that teacher he was treated by local physicians or village doctors or by took some combination medications and he got relief of jaundice, হ্যাঁ, এগুলি কথা বলা যেতে পারে যদি এরকম হিস্ট্রি থাকে। আচ্ছা, তারপরে আরো যেটা বললাম যে তার পেশেন্ট অলসো গিভস হিস্ট্রি অফ হেমাটোমেসিস মেলানা, এবং এটার জন্য সে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে, রক্ত নিচ্ছে গায়ের মধ্যে, এগুলো হইতে পারে, ঠিক আছে? পেশেন্টের প্রিভিয়াসলি কোনো মানে তার মানে লস অফ কনসাসনেস আর অল্টারড কনসাসনেস এর কোনো হিস্ট্রি আছে কিনা, না থাকলে নাই, অনেক ক্ষেত্রে থাকেই না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তাহলে পেশেন্ট ডাজ নট গিভ হিস্ট্রি অফ লস অফ কনসাসনেস অর এনি অল্টারড কনসাস লেভেল, ঠিক আছে? পেশেন্ট ডাজ নট গিভ হিস্ট্রি অফ any blood transfusion in the past or any type of surgery, হ্যাঁ, ঠিক আছে? কোন ধরনের সার্জারি হয় না, কোন ধরনের ট্রান্সফিউশন নেয় নাই, এগুলি তুমি বললা। আর তারপরে এমন হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি তার এরকম থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রির মধ্যেও আমরা ওটা লিখতে পারি, আবার এদিকে টেনে নিয়ে প্রেজেন্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যেও আমরা লিখতে পারি, হ্যাঁ। ফ্যামিলি হিস্ট্রি যদি কেউ দিয়ে থাকে যে তার বড় ভাই বা বড় বোন এই রোগে সাফার করতেছে, তার বাবা বা মা তার একই রোগে মারা গেছে, হ্যাঁ, লিভার ডিজিজ, তাহলে ইট ইজ এ ভেরি পজিটিভ পয়েন্ট ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস, তাহলে এটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এগুলি আমরা বলে ফেললাম, বলে ফেলার পরে দেন আমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আমরা কনসিডার করলাম, হ্যাঁ, যে এটা হতে পারে হার্ট ফেইলিউর, এটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, এটা হতে পারে ম্যাল অ্যাবজর্পশন, তাহলে আমরা দেখো তাহলে কি কি হিস্ট্রি নেব। তাহলে যদি হতে পারে যে এটা হার্ট ফেইলিউর, তাহলে আমরা কি বলবো যে পেশেন্ট does not give any history of chest pain, palpitation, ঠিক আছে, or orthopnea or dyspnea, ঠিক আছে? এগুলি কি হার্ট ফেইলিউরের প্রেজেন্টিং ডমিনেন্ট সিম্পটমস, তার কমপ্লেক্স, ঠিক আছে? হার্ট ফেইলিউর রোগীরা কি বলে? শ্বাসকষ্ট বলে, রেসপিরেটরি ডিস্ট্রেস বলে, ডিসনিয়া বলে, অর্থোপনিয়া বলে, যে ঠিক আছে বইয়ে থাকলে ভালো আছে, শুতে গেলে কষ্ট হয়, হ্যাঁ, ঠিক আছে? এছাড়াও বলতে পারো প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, এটাও বলতে পারো, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তুমি এটা বলতে পারো, হ্যাঁ, যে তার শুয়ে থাকার পরে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আর সে ঘুমাইতে পারে না, হ্যাঁ, যে তার শ্বাসকষ্টের এতে ঘুমটা ভেঙে যায়, হ্যাঁ, ঘুম থেকে উঠে জানালা ধরে উনি দাঁড়ায় থাকে, হ্যাঁ, জানালার কাছে গিয়ে দাঁড়ায় থাকে একটু অক্সিজেন নেওয়ার জন্য, ঠিক আছে? তো প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া এটা হতে পারে যে অধিক রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট হয়, ঘুম ভেঙে যায়, ঠিক আছে? এটা হতে পারে অর্থোপনিয়া, ডিসনিয়া, প্যালপিটেশন, চেস্ট পেইন, যে কথাগুলো বললাম, হ্যাঁ, এগুলি তার নাই। আর হতে পারে যে হ্যাঁ, টিবি একটা প্রবলেম হতে পারে, টিউবারকুলার অ্যাসাইটিস, তাহলে আমরা ফিভারটা যোগ করতে পারি এখানে, পেশেন্ট হাজ হ্যাঁ কমপ্লেন অফ ফিভার, চেস্ট পেইন, কাফ, ঠিক আছে, অর্থোপনিয়া, ডিসনিয়া, ঠিক আছে? এগুলি পিএনডি, প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, এগুলি আমরা বললাম হার্ট ফেইলিউরটাকে এক্সক্লুড করার জন্য। আমরা এরপরে কি বলবো যে নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, তো এটা আমরা কি বলতে পারি যে পেশেন্ট gives history of scanty micturition but there is no froth,
ঠিক আছে? যারা নেফ্রোটিক সিনড্রোমের রোগী তারা বলবে যা তার প্রস্রাবের পরিমাণটা কমে গেছে এবং প্রস্রাবের মধ্যে অনেক কি হয়, ফেনা তৈরি হয়। এটা প্রোটিন যায় প্রচুর পরিমাণে, যার ফলে ফেনা তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি যে সিএলডি রোগী যখন তার সারা শরীর ফুলে যায়, সিমিলার ঘটনাটাই ঘটে, কিন্তু প্রস্রাবের পরিমাণটা এখানেও কমে যাবে, বাট দেখা যাবে যে তার এখানে কোনো ফ্রথ তৈরি হচ্ছে না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আর কি যেন বললাম যে ম্যাল অ্যাবজর্পশন, তাহলে আমরা বলবো যে তার বাউল হ্যাবিট, হ্যাঁ, অল্টার্ড কিনা। পেশেন্ট ডাজন্ট গিভ হিস্ট্রি অফ এনি চেঞ্জ ইন হিজ বাউল হ্যাবিট, ঠিক আছে? অথবা বললাম যে তার বাউল ব্লাডার হ্যাবিট ইজ নরমাল। হ্যাঁ, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যাপেটাইট ওয়েট এটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই। হ্যাঁ, তাহলে এই ধরনের রোগী, তারপর হচ্ছে উইকনেস, অ্যাপেটাইট ওয়েট এবং উইকনেস। হ্যাঁ, তো patient gives history of poor appetite, and gives history of loss of weight over last 3 months or 4 months. কিন্তু একটা রোগী যখন পেট ভারী হয়ে যায়, গা গত ফুলে যায়, তার কিন্তু নতুন করে আবার ওয়েট গেইন করতে পারে। তাহলে তুমি এখানে আবার জুড়ে দিতে পারো, বাট he gives a history of weight loss, but over the last 2 weeks or 3 weeks he also gives history of gaining 2 to 3 kg weight over last 2 to 3 weeks, ঠিক আছে? হ্যাঁ, বাট over last 6 months তার কিন্তু অনেক ওয়েট কমে গেছে। এই কথা বলতে পারি। আচ্ছা, গেল। তাহলে আমরা একটা একটা করে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কনসিডার করলাম এবং সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তাহলে ভেরি সিম্পল হয়ে গেল না? এই হচ্ছে আমাদের কিন্তু হিস্ট্রি যে টেকিং, ঠিক আছে? এইবার আমরা প্রসিড করি যে হেপাটাইটিস বি রিলেটেড আর কি কি রিস্ক ইয়া থাকে, যে আইভি ড্রাগ অ্যাবিউজ অনেকের থাকে। হ্যাঁ, তাহলে এটাও আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? ইমিউনাইজেশন, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিছে কিনা সে ইমিউনাইজড কিনা এগেইনস্ট হেপাটাইটিস বি, তাহলে ইমিউনাইজেশন হিস্ট্রিটা এখানে ইম্পর্টেন্ট, এটা আমাদের বলতে হবে, ঠিক আছে? আর ওই যে বললাম যে পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমাদেরকে দেখতে হবে সে ড্রাগ অ্যাবিউজার কিনা, আইভি অ্যাবিউজ মানে সাবস্টেন্স অ্যাবিউজার কিনা, ঠিক আছে? সে তো মানে তার অ্যাডিকশন আছে, হ্যাঁ, সে অনেক কিছু খায় এবং আইভি ড্রাগন নেয় সে, হ্যাঁ, ঠিক আছে? নিডল শেয়ারিং এর তার হিস্ট্রি আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি যদি লিভার ডিজিজ ফ্যামিলিতে his or her elder brother or sister also has been suffering from such type of disease, এটা বলতে হবে, ঠিক আছে? His or her mother or father died of chronic liver disease 3 years back, এই কথা বলতে হবে। 4 years back বলতে হবে, হ্যাঁ, যদি থাকে পজিটিভ কিছু ফাইন্ডিংস ইয়া থাকে, না থাকলে বলতে হবে যে ঠিক আছে, যে there is no such type of disease in his or her family members, ঠিক আছে? তাহলে না থাকলে এভাবে বলতে হবে। এরপরে আমরা চলে যাব জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে। আমরা সহজ করে বলি যে পেরিফেরাল স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ যেগুলি আছে এগুলি সবগুলোকে এখানে ঢোকানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো একটা নরমালি একটা হিস্ট্রি দিতে গেলে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন যে পয়েন্টস গুলো আছে মোরালেস সবগুলো পয়েন্টস তো এখানে লাগাতে হবে, খাটাতে হবে। এর বাইরেও কিছু পয়েন্টস আমাদেরকে কনসিডার করতে হবে, হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে স্টিগমাটা অফ সিএলডি কি কি আছে, এটা একটা পেইড কোশ্চেন, হ্যাঁ, ফর 5th ইয়ার স্টুডেন্টস। হ্যাঁ, এটা টপ টু বটম মনে রাখার জন্য আমরা এভাবে বলি, ঠিক আছে? যে উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত। আমি আমার স্টুডেন্টরা ঘুমায় গেল কিনা একটু চেক করি, এইভাবে লেকচার নিতে ভালো লাগে না, ঠিক আছে? সবগুলা মেয়ের নাম দেখতেছি, একটা ছেলে নাই কেন এখানে? ছেলে কে আছে? এনামল নামে কেউ আছে নাকি? 142 জি স্যার আসি। আচ্ছা, বেঁচে আছো? এই বলো।
পেরিফেরাল স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ কি কি দেখে আমরা বুঝতে পারি যে এই লোকের, এই ভদ্রলোকের বা মহিলার তার ক্রনিক লিভার ডিজিজ থাকার সম্ভাবনা আছে? বলো, তাড়াতাড়ি বলো। Sir, like there will be history of abdominal fullness. You are a foreigner? Yes, sir. Okay. So there will be a history of abdominal swelling that may last that may last over a month. Not clear to you. The question is, what are the peripheral stigmata of chronic liver disease? Not the systemic. So there will be edema. Yeah. There will be edema and others. There may be history of anemia, jaundice. Here is, we are talking about signs, not symptoms. We are in the point of general physical examination. Yes, sir. So you have to talking in the line of general physical examination findings like anemia, jaundice, clubbing, cholelacea. These are the signs of examination. So to keep it mind easily, you have to start from top and you have to go down to bottom. Yes, sir. Yes, sir. As like me. Try to hear me attentively. একটা পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজের হতে পারে, পেরিফেরাল স্টিগমাটা গুলো আমরা যেগুলো কনসিডার করি সহজভাবে মনে রাখার জন্য, সেটা হচ্ছে টপ টু বটম। কি হতে পারে, তার উপরে আমরা তার সঙ্গে, একটা পেশেন্টের সঙ্গে দেখা হলে আমরা তার অ্যাপিয়ারেন্সটা দেখি, তাই না, তার সঙ্গে কথা বলি, সো তার হেড অফিস প্রবলেম আছে কিনা, তাই না, তাহলে সেটা কি এনকেফালোপ্যাথি। তো regarding our liver disease, the term will be encephalopathy, hepatic encephalopathy, either positive or negative. It may be in minor form, it may be in major form. In minor form, like altered behavior, ঠিক আছে, altered behavior. A patient may be excessively sleepy, altered sleep pattern, patient may be agitated, patient may be drowsy, patient may be in coma. ঠিক আছে, যে কোনোটাই হতে পারে। ঠিক আছে, তাহলে orientation regarding time, place and person, these are the points which we are looking for in favor of encephalopathy. ঠিক আছে, তাহলে আমরা বলছি যে রোগীটা এনকেফালোপ্যাথি আছে কি নাই, এক নাম্বার কথা। ঠিক আছে, পেশেন্ট ওরিয়েন্টেড নাকি ডিসওরিয়েন্টেড, সহজ করে যদি বলি আর কি। হ্যাঁ, পেশেন্ট ডিসওরিয়েন্টেড, হ্যাঁ, ড্রাউজি, এই কথাগুলো বললাম, অসুবিধা কি। তারপরে কি বলবো আমরা, উপর থেকে নিচে আর কি দেখবো আমরা, হ্যাঁ, তাহলে পেশেন্টের জন্ডিস আছে কিনা, হ্যাঁ, অ্যানিমিয়া আছে কিনা, এগুলি দেখলাম আমরা। যদি অ্যালকোহলিক পেশেন্ট, অনেকের কি থাকে, প্যারোটিড সোয়েলিং থাকে, এটা থাকতে পারে, প্যারোটিড সোয়েলিং থাকতে পারে। তারপরে কি থাকে, যে অ্যালকোহলিক পেশেন্ট যারা, ওদের বা ফ্যাটি লিভার ডিজিজ যাদের থাকে, এদের অনেক সময় জ্যান্থোমা, জ্যান্থালেজমা এগুলি থাকতে পারে, জ্যান্থালেজমা এগুলি থাকতে পারে, তো ওগুলি ভুলে যাও। আরো যেটা থাকতে পারে, হেপাটিক ফেসিস বলি আমরা, হেপাটিক ফেসিস বলে একটা টার্ম আছে। তো ক্রনিক লিভার ডিজিজে এই এটা কি হয়, এটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস, সো দেয়ার ইজ এক্সেসিভ protein destruction in our body as a part of chronic as a part of process of chronic inflammation. ঠিক আছে, আমরা বলছি যে ক্রনিক ইনফ্লামেশন কি হবে, একটা ডিস্ট্রাকশন হবে, একটা রিপেয়ার হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রোটিন ডিস্ট্রাকশন মানে ইয়া হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে আমাদের নিড একটা ক্যাটাবলিক স্টেটে থাকে আমাদের শরীর। ক্রনিক লিভার ডিজিজের রোগীরা একটা ক্যাটাবলিক স্টেটে থাকে। ঠিক আছে, যার ফলে তাদের প্রোটিন ডিমান্ড রিকোয়ারমেন্ট ইজ
more than average. ঠিক আছে? Normally, the protein requirement for a healthy individual for a normal life daily allowance is 60 gram per, 1 gram per kg body weight. So 60 kg একটা মানুষ তার কিন্তু ডেইলি 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন। কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে যারা ক্রনিক লিভার ডিজিজ রোগী তাদের ডিমান্ড হচ্ছে 20 to 25% more than the average requirement. এখন আমাদের একটা সময়ে এই একটা মিথ ছিল যে যারা লিভারের রোগী, যারা কিডনি রোগী, তারা প্রোটিন বেশি খেলে লিভার কিডনি আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। এটা একটা সময় ছিল আমাদের, একটা সময় কি বলবো এটাকে, মিথ বলে না এটাকে, মানে আমাদের কি বলবো এটাকে, যে একটা সময় পর্যন্ত আমাদের ধারণা ছিল যে লিভারের রোগীরা প্রোটিন বেশি ডাইজেস্ট করতে পারে না বা মেটাবলাইজ করতে পারে না, ঠিক আছে, আরো লিভার মানে ডিটোরিয়েট করতে পারে লিভার ফাংশন, এরকম একটা সময় এটা ধারণা করা হইতো। তো এখন সে ধারণা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এবং সেটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। যে বলা হচ্ছে যে প্রোটিন ডিমান্ড এদের কম না, রাদার প্রোটিন ডিমান্ড এদের বেশি। তো সেজন্য যে তুমি যদি একটা রোগীকে প্রোটিন বেশি খেতে না দাও তাহলে কি হবে, তার যে নাইট্রোজেন ব্যালেন্স একটা পড়ছো না তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বায়োকেমিস্ট্রি, ওইখানে কি আছে, তুমি যদি গ্রোয়িং এজে এদের প্রোটিন ডিমান্ড বেশি, তুমি যদি সে পরিমাণ প্রোটিন যদি না দাও তাহলে তার নেগেটিভ ব্যালেন্স হবে এবং তার গ্রোথটা ভালো হবে না। হ্যাঁ, তো অ্যাডাল্টের ক্ষেত্রেও একটা ডিমান্ড থাকে প্রতিদিন, কারণ প্রতিদিনই তো আমার কিছু কিছু প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, তাহলে বাইরে থেকে প্রোটিন সাপ্লাই দিতে হবে না, প্রতিদিনই দিতে হবে। এমন তো না যে একদিন হরতাল হইলো যে ওদিন আর কোনো ব্রেকডাউন হবে, এই প্রোটিন ব্রেকডাউন হবে না, তা কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে প্রোটিন যদি সাপ্লাই না দেই শরীরে আমরা, তাহলে endogenous protein will be broken down, so that as a consequence after a long period of time you will get the result of sarcopenia. What is sarcopenia? যখন আমাদের মাসল মাস, হ্যাঁ, প্রোটিন লিন প্রোটিন কি বলে যে প্রোটিন ম্যাস, যেটা এটা যখন আমাদের কমতে থাকবে তখন ওটাকে আমরা বলতেছি সার্কোপেনিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কনসিকুয়েন্স অফ প্রলং প্রোটিন ডেফিসিয়েন্সি। তো আগের যুগে এমনটা হইতো যে এই রোগীগুলো প্রোটিন দেওয়া হইতো না বা তারা নিজেরা খাইতো না এবং আস্তে আস্তে চাপা চোপা ভাঙিয়া বসে যাইতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে ওয়েস্টেড মাডি কালার, হ্যাঁ, আর ডার্কেন্ড ফেস, এটাকে বলা হচ্ছে হেপাটিক ফেসিস, ঠিক আছে। এই ফেসিস যে মুখ দেখে চোখ দেখে চিনা যায় এটা লিভারের রোগী নাকি থাইরয়েডের রোগী, হ্যাঁ, বুঝতে পারছো, নাকি এটা হচ্ছে যে হেমোলাইটিক ডিসঅর্ডার থ্যালাসেমিয়ার রোগী, হ্যাঁ, এটা একটা ইয়ে আছে না। তাহলে ফেসিস আছে কতগুলো, তাই না, রিকগনাইজ কতগুলো ফেসিস আছে। তো হিয়ার উই আর টকিং অ্যাবাউট হেপাটিক ফেসিস, ঠিক আছে, হেপাটিক ফেসিস। তো এখন এই যুগে আর এইটা দেখা যায় না, খুব বেশি একটা পাওয়া যায় না, তারপরেও যে যায় না তা বলা যাবে না, হ্যাঁ, খেয়াল করলে পাই আমরা। তাহলে মুখের গড়ন দেখলে চাপা চোপা ভাঙিয়া বসে গেছে, হ্যাঁ, বাট পেটটা শরীরটা ফুলে গেছে, হাত পা শুকায় গেছে, এই যে লুক, এই লুকটাই তোমাকে বলে দিবে যে এটা ক্রনিক লিভার ডিজিজের রোগী হইতে পারে, তাহলে হেপাটিক ফেসিস, ঠিক আছে। দেন আর কি দেখবো আমরা, আমরা দেখবো যে আপার ট্রাঙ্ক এন্ড আপার আর্মস, ঠিক আছে, ফ্রন্ট এবং ব্যাক, এগুলি দেখবো কি দেখবো, স্পাইডার নেভি দেখবো আমরা, স্পাইডার নেভি। তারপরে আমরা হাতের মধ্যে চলে আসো, আমরা কি দেখবো, আমরা পামার ইরাইথেমা দেখবো, আমরা পামার ইরাইথেমা। তারপর কি দেখবো আমরা, লিউকোনাইকিয়া, প্রোটিন কমে যাবে, হ্যাঁ, অ্যালবুমিন কমে যাবে। তারপর কি দেখবো আমরা, ক্লাবিং থাকতে পারে। আর কি থাকতে পারে, যে ফ্লাপিং ট্রেমর, ফ্লাপিং ট্রেমর, হ্যাঁ, এটা যে হেপাটিক এনকেফালোপ্যাথি টেস্ট করার জন্য একটা টেস্ট, ফ্লাপিং ট্রেমর থাকতে পারে, ঠিক আছে। তাহলে এগুলি অনেক কিছু পেলাম আমরা। এরপরে আমরা শরীরের মধ্যে দেখবো যে কিছু অ্যানভাস ভেইন থাকতে পারে, অ্যানভাস ভেইন, বিশেষ করে অ্যারাউন্ড দ্য আবলিকাস থাকতে পারে, অ্যানভাস ভেইন থাকতে পারে, তাহলে অ্যানভাস ভেইন থাকতে পারে। আর
আমাদের এনামল বলছিল যে ইডিমা থাকতে পারে, লেগ ইডিমা থাকতে পারে। তারপরে আমরা আরো বলি যে টেস্টিকুলার অ্যাট্রফি থাকতে পারে, আর কি থাকতে পারে যে সেকেন্ডারি হেয়ার লস থাকতে পারে, এক্সিলারি হেয়ার, চেস্ট হেয়ার, পিউবিক হেয়ার, এগুলি এক্সামিন করলে দেখা যাবে যে এগুলি কিন্তু অনেক লস হয়ে গেছে এরকম থাকতে পারে। So there are lots of points which you have to consider regarding a examination of chronic liver disease patient. ঠিক আছে, lots of points. তাহলে আমরা অনেকগুলো পয়েন্টস বললাম। হ্যাঁ, আমি আমাদের রিনা নামে একজনকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। সে বেঁচে আছে না মরে গেছে দেখি একটু। রিনা, তাড়াতাড়ি বলো। জি স্যার। তোমাকে জিজ্ঞেস করলাম এটাই, হ্যাঁ, যা বললাম আমরা, ওটা সায়েন্স or peripheral stigmata of chronic liver disease. Peripheral signs of chronic liver disease. ঠিকই বললাম। Bilateral talk হওয়া লাগবে তো নাকি? তাহলে তো টক শোটা ফ্রুটফুল হবে। আদারওয়াইজ ওয়ান সাইডেড বকবকানি, হ্যাঁ, এটা কোনো মানে হয় না। তোমাদের টিকা নেওয়া হয়েছে কতদিন হইল? 15 দিন। জি স্যার। হ্যাঁ রিনা, কথা বলো না কেন? কি হয়েছে? জি স্যার। টিকা নাও। স্যার 2 সপ্তাহ। 2 সপ্তাহ। 2 সপ্তাহ আর 1 সপ্তাহ পরে সবাই এই কি বলে 2 সপ্তাহ পরে সবাই ওয়ার্ডে চলে আসবে। ঠিক আছে, চুপে চাপে আসা শুরু করবা। এখন আর এগুলি নিয়ে পেপারে পত্রিকায় নিউজ হবে না। একটা সময় ছিল যে নিউজ হওয়ার মতো ব্যাপার, এখন আর এগুলি নিয়ে নিউজ হবে না। তোমরা নিজেরা কালকে প্ল্যাটফর্মে দেখলাম যে একটা মেয়ে তোমাদের লেভেলের খুব সুন্দর করে লাইভে এসে কথা বলছে। ঠিক আছে, যে অনেক তো হয়েছে। হ্যাঁ, আর বাই দিস টাইম আমরা করোনা সম্পর্কে আমরা এখন ওয়েল বলবো ওয়েল এটা আমাদের কাছে অনেকটা মানে ওয়েল নন না হলো অনেক কিছু নন আমাদের কাছে। হ্যাঁ, এবং এটা প্রিপারেশন, এটা ট্রিটমেন্ট একটা প্রফর্মা দাঁড়ায় গেছে আমাদের। সো এখন আমার মনে হয় যে তোমরা স্যারদেরকে বলো চুপে চাপে তোমরা ক্লাস করা শুরু করো। ঠিক আছে, অন্য জায়গায় করুক আর না করুক। হ্যাঁ, গ্রুপ করে করে একসঙ্গে দল বেঁধে ওয়ার্ডে ঢোকার দরকার নাই। গ্রুপ করে করে তোমরা ঢুকতে পারো। ওয়ার্ডে ঢোকা উচিত, রুগী দেখা উচিত, তাহলে ডাক্তার আর হইতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ই ভ্যালি বা এই ধরনের কোনো বিজনেস করলে বোধহয় লাভ হবে আর কি। হ্যাঁ, মানুষের টাকা পয়সা মেরে দিয়ে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকলাম। হ্যাঁ, এই রিনা কথা বলে না কেন? খালি মিউট করে রাখি কেন? কথা বলো তাড়াতাড়ি। আর তোমার রূপ চেহারা কিছু দেখা যায় না কেন? আমি তাহলে আমার ভিডিও অফ করে রাখি নাকি? হ্যাঁ, তোমার ভিডিও অন করো, সমস্যা কি? তোমরাই তো এখানে ফরেন বডি তো কেউ নাই। তোমাদের যারা ফ্রেন্ডস একাত্তর রূপ চেহারা আদান প্রদান তো এটা ভালো, তাহলে তো ভুলে যাবা। হ্যাঁ, আর আমি তো মাস্টার মশাই, বৃদ্ধ মানুষ। তাড়াতাড়ি বলো কি বলছি আমরা? কি বলছি আমরা? Peripheral stigmata of CLD, stigmata of CLD, stigmata of CLD বলছি। Peripheral, central সবই বলো। Stigmata of CLD চটচট করে বলো কি বলছি। তোমাদের নেট কি খুব দুর্বল লাগে? এত কথা আটকায় জায়গা তা দেখো। কি হয়েছে? মেয়েটার কি সমস্যা? না কিছু বলে না, শোনো নাই নাকি? পারো না নাকি? বলো না কেন? নাকি নেট দুর্বল, কথা শোনা যায় না নাকি? ঠিক আছে, আপাতত হতাশ করলো আর কি। আর একটা মেয়ের আমি জিজ্ঞেস করি তাহলে। সোনিয়া আছো নাকি? সোনিয়া জাফরিন, সুন্দর নামটা। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসি আমি। ওয়ালাইকুম আসসালাম। তুমি
তুমি কোথা থেকে আসছো, ঢাকা থেকে নাকি? স্যার দিনাজপুর থেকে। তুমি কোন মেয়েটা, তোমার চিনি নাকি আমি? না স্যার, মেবি। তোমার দেশ কোথায়, দিনাজপুর না অন্য দেশ? স্যার দিনাজপুর। বাংলাদেশ না বিদেশ? স্যার বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, দিনাজপুরের মেয়ে, তোমার তো আগে ধরা দরকার ছিল। হ্যাঁ, বুঝতে পেরে গেলাম না। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, চটচট করে বলো, কি কি বলছো আমরা? স্যার স্টিগমাটা এখানে সেলডি। স্টিগমাটা অফ সিএলডি তে আমরা ওরিয়েন্টেশনটা দেখে নিব। আরে তোমরা তো বইটা খুলে রেখে নকল করে তো হেপাটিক বলতে পারো। হ্যাঁ, হেপাটিক এত গাধার দল। স্যার ওরিয়েন্টেশনটা দেখে নিব হেপাটিক এনকেফালোপ্যাথির জন্য। তারপরে হচ্ছে যে জন্ডিস অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখবো, প্যারাটিড সোয়েলিং আছে কিনা, অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে থাকবে, জ্যান্থালাসমা দেখবো, জ্যান্থালাসমা থাকতে পারে, হেপাটিক ফেসিস থাকতে পারে যেটা হচ্ছে ওয়াস্টেড মাডি কালার এন্ড ডার্কেন ফেস, আপার ট্রাঙ্কের মধ্যে স্পাইডার নেভি পাইতে পারি, হ্যান্ডের মধ্যে পামার ইরাথেমা পাইতে পারি, লিউকোনেকা ক্লাবিং এগুলো পাইতে পারি, ফ্লাপিং টেমার, তারপরে হচ্ছে এঙ্গোটস ভেইন স্পেশালি অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে, আর লেগিডিমা পাইতে পারি, টেস্টিকুলার অ্যাট্রফি পাইতে পারি, আর সেকেন্ডারি হেয়ার লস। লিখতেছো নাকি বসে বসে আমার কথাগুলো? জি স্যার, একটু ট্রাই করতেছি, সবকিছু তো আর লেখা ওভাবে সম্ভব না, ট্রাই করতেছি। ঠিক আছে, আমার বেশি খুশি করার দরকার নেই। হ্যাঁ, এখানে যে জামার স্যার পরীক্ষা নেবে, ঠিক আছে, জি স্যার। তারপরে সাকি স্যার পরীক্ষা দেবে। হ্যাঁ, তবে রংপুর থেকে যে স্যাররা পরীক্ষা দিতে আসে তারা কিন্তু সবাই আমার পরিচিত, আমি যেহেতু রংপুরটা নিব। ঠিক আছে, আশরাফ জি স্যার স্যার। আসছিল তোমাদের আগে। যাই হোক, যারাই আসে সবাই তো আমার স্যার। আমারও স্যার, তোমাদের স্যার তো বটে, আমারও স্যার। সিনিয়ররাই আসে মোটামুটি। হ্যাঁ, জুনিয়ররাও কেউ কেউ আসে। এর আগে আসছিল না যে আমাদের লাবলু ভাই, কি নাম ওনার পুরো নামটা ভুলে গেলাম, আমাদের আগের পরিচিত যারা স্যার, লাবলু ভাই। তো আমরা যখন ট্রেনিং করতেছি ওনারা তোমার করছে, দেখ ওনারা অনেক সিনিয়র হয়ে করছে ঢুকছে আর কি। এখন ধাই ধাই করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, প্রফেসর বয়সের জন্য। আচ্ছা, যাই হোক, তো আমার হয়তো পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না, বিকজ আমি সাব স্পেশালিটি। তারপরে স্যাররা যদি কোনো সময় খাতির করে ডেকে বসে, বুঝতে পারি বসলাম, স্যাররাতে এমনটা হয় যে আপনি একটু ধরেন। হ্যাঁ, হয় কিন্তু, ঠিক আছে, ধরি কিন্তু মাঝে মধ্যে। হ্যাঁ, সুপ্রসন্ন হইতে পারে, আমার হাতে কেউ ফেল করবো না, এটা বলা যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক দূর আগাইছি মনে হয়, যে স্টিগমাটা অফ সিএলডি নিয়ে কথাগুলো বললাম। হ্যাঁ, যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন যে পয়েন্টস গুলো আছে ওখানে তোমার আর যা যা আছে এগুলি তো সব লিখবাই। হ্যাঁ, সঙ্গে এগুলি ঢুকাই দিবা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশন তো আমরা কতটুকু ফাইনালি যা পাবো আমরা সিস্টেমিক এক্সামিনেশন বলে এলিমেন্টারি সিস্টেম, সেটা মাউথ ক্যাভিটি, ওরাল ক্যাভিটি দিয়ে শুরু করি, বাট ওটা তোমরা না লিখলো, এখানে যদি অ্যাবডোমেন প্রপার লিখো, that is enough. হ্যাঁ, that will be enough. এখানে আমরা ইন্সপেকশন, কনভার্সন, পারকাশন, আসেন্টেশন এভাবে ভাগ করে লিখতে পারি। তো যেগুলি ক্রস ফাইন্ডিংস যেগুলি পাবো আমরা, যে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, হ্যাঁ, লাংস আর ফুল, ঠিক আছে, আমলিক অ্যাসিড সেন্ট্রাল এন্ড পজিশন, এগুলি পাবো আমরা। এর সঙ্গে আমলিক অ্যাসিড ইনভার্টেড থাকতে পারে, উইথ ট্রান্সভার্স স্লিপ থাকতে পারে, এগুলি থাকতে পারে। দেন আমরা কি পাবো, যে হ্যাঁ, আরো অ্যানভাস ভেইন থাকতে পারে, আমরা একটু আগে বলতেছিলাম। হ্যাঁ, যে সুপারফিশিয়াল অ্যানভাস ভেইন থাকতে পারে, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য আমবিকাস। তো এই অ্যানভাস ভেইন গুলো কেন, আমাকে কেউ উত্তর দিবা? মাঝে মধ্যে একটু প্রশ্ন না করলে আসলে হয় না। ফারহানা, মেয়েদের নামগুলো কেন অনেক বেশি? তোমরা কি মেয়ে বেশি না এই ব্যাচের মধ্যে? আমার দোষ না কিন্তু। হ্যাঁ, তোমরা আবার মনে করো না যে স্যার মেয়েদেরকে পছন্দ করতেছে, ছেলেদেরকে অনেক পছন্দ করি, যে বেটারা মারা গেছে আর কি। ফারহানা কেটে 116 বলো। জি স্যার। আওয়াজ দাও, বেঁচে আছো? জি স্যার। ঠিক আছে, বড় হও, এটা বলছিলাম। হ্যাঁ, যে এই যে অ্যানভাস ভেইন, একটু আগে কথা বলছিলাম। হ্যাঁ, অ্যানভাস ভেইন অ্যারাউন্ড দ্য আমবিকাস কথাটা বললাম, অন্য কোথাও হতে পারে না। আমাদের ভেইন, হ্যাঁ, ভেইন গুলো সুপারফিশিয়াল ভেইন শরীরে কিছু কিছু জায়গাতে আমরা দেখি না, কোথায় কোথায় দেখা যায় নরমালি? এই যে হাতের মধ্যে, পায়ের মধ্যে দেখি, তাই তো? আরে সোজা করে বলো না কেন? হ্যাঁ, জি স্যার। আমাদের
ফারহানার ওজন কি বেশি নাকি? নাদুস নাদুস শুইলে কিন্তু আর দেখা যাবে না। জি স্যার। জানি না তোমার look কেমন। হাতে পায়ে যদি শুকনা পাতলা হয় তাহলে হাত পায়ে ভেন দেখা যাইতো নাকি? যাইতো নাকি? হাঁটাতে আর জি দেখা স্যার যায় না। দেখা যায়। আচ্ছা, তো এইগুলি নরমালি দেখা যায়, তো এইগুলি না নতুন করে মনে করো ভেন জায়গায় উঠছে, এরকম হয় না? দেখা জি যায় কোথাও স্যার। কোথাও? কি দেখো তোমরা, কোথায় দেখো? ভেরিকোজ ভেন দেখছো কখনো? জি স্যার পায়ের পায়ে মধ্যে? দেখা যায়। আচ্ছা, না দেখলে নেটে সার্চ দিয়ে দেখো ভেরিকোজ ভেন। তো এইগুলি যে অ্যানকস টর্চুয়াস ভেন, তাই না? ভেনের মধ্যে কোনো ভাব থাকে না, ইউনি ডিরেকশনাল ফ্লো থাকে। তো ফ্লোতে যদি কোথাও কোনো বাধা পায় তাহলে ভেন গুলোতে আস্তে আস্তে ডাইলেট করবে। এগুলো থিন ওয়াল, তাই না স্ট্রাকচার? আচ্ছা, এই আমাদের কতগুলো শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু হিডেন কতগুলো চ্যানেল আছে, ভেন আছে, এগুলি সবসময় কার্যকর থাকে না, কিন্তু সময় এগুলি কিন্তু এনগস হইতে পারে, টর্চার্স হইতে পারে, ঠিক আছে? সাবস্টাইপ অফ ভেন আমাদের যে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস হইতে পারে, হ্যাঁ, এনগস ভেন কিছু পেতে পারে। তো বিলো আম্বিলিকাস, অ্যাবভ আম্বিলিকাস এগুলি কিন্তু এরকম ভেন পাওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি আমারে বলবা যে কিভাবে বুঝবো যে এটা ক্রনিক লিভার ডিজিজের জন্য হয়েছে কিনা এই ভেন গুলো? স্যার এটা হচ্ছে অ্যাবভ দ্য আম্বিলিকাস একটা ভেন পাইলা, সাপোজ অ্যাবভ দ্য আম্বিলিকাস পাইলা, বিলো দ্য আম্বিলিকাস পাইলা না, অ্যাবভ দ্য আম্বিলিকাস একটা ভেন পাইলা, হ্যাঁ, আপার অ্যাবডোমেনে তুমি একটা ভেন পাইলা, হ্যাঁ, তো সেই ভেনটা এনগস ভেন, নরমালি তোমার পেটের মধ্যে, আমার পেটের মধ্যে তো ভেন দেখা যায় না, যায় না। এটা একটা সিএলডি রোগী, সিরোসিস পেশেন্ট, অ্যাসাইটিক পেশেন্ট, তার অ্যাবডোমেনটা ভেরি ডিস্টেন্ডেড, তার শরীর শুকায় মুকায় গেছে, অ্যাবডোমিনাল ওয়াল থিকনেস এটা রিডিউস হয়ে গেছে, হ্যাঁ, তার স্ট্রেংথ কমে গেছে, ভেন গুলো জেগে উঠছে, এটাই তো হয়। এটা মানে ক্লাসিক পিকচার। আমি জানতে চাচ্ছি যে ভেইনটা দেখে তুমি কেমনে বুঝবা যে আসলে এটা সিএলডি পোর্টাল হাইপারটেনশনের জন্য হইছে না অন্য কোনো কারণে এই ভেইনটা জেগে উঠছে? বলো। স্যার এটা হচ্ছে স্যার ওই যে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস স্যার কিছুটা মানে মানে সব ডিরেকশনে ভেইনটা গেছে এরকম দেখা যায়। মানে ডিরেকশনটা কি? ডিরেকশনটা সব ডিরেকশন মানে কি? অ্যাবভ ডাউনওয়ার্ড, রাইট টু লেফট, লেফট টু রাইট, তাই না? এরকম মানে হবে। স্যার সেন্ট্রাল থেকে পেরিফেরালি মানে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। পেরিফেরাল, গুড গুড গুড, আরে পারে আবার, ঠিক আছে, সেন্ট্রাল টু পেরিফেরাল, সেন্ট্রিপিটাল নাকি নাকি সেন্ট্রিফিউগাল? আচ্ছা, যাই হোক, আমাদের এত পেছানোর দরকার নাই, সেন্টার টু পেরিফেরি, গুড। তাহলে যদি অ্যাবভ দ্য আম্বিলিকাস একটা ভেইন পাই, ডিরেকশন কি হবে? স্যার সেন্ট্রাল টু পেরিফেরাল হবে। সেটাই তো তুমি এক্সপ্লেইন করো, ডিরেকশন কি হবে? বিলো আপওয়ার্ডস, কথাটা বোঝো না কেন? জি স্যার বিলো আপওয়ার্ডস। বিলো দ্য আম্বিলিকাস হয় তাহলে ভেনের ফ্লো ডিরেকশন কি হবে? ভেনাস ব্লাড ফ্লো ডিরেকশন কি হবে? অ্যাবভ স্যার ডাউন। ডাউনওয়ার্ডস হবে স্যার। আই মাথা ফাড়াই ফেলবো, ফাড়াইতে পারলে ফাড়াই দিতে হবে, হ্যাঁ, বললাম না অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। তাহলে জি স্যার মানে স্যার তাহলে উপরে যখন আম্বিলিক একটা ভেইন পাবো তখন বলবো যে বিলো আপওয়ার্ডস, এন্ড দ্য ফ্লো অফ দ্য ব্লাড অফ দ্য ভেইন বিলো দ্য আম্বিলিকাস স্যার তখন স্যার ডাউনওয়ার্ডস is হবে। directed above downwards. কি বুঝতে পারছো? জি স্যার। ব্যাস, আর কোনো কথা নাই। আচ্ছা, এইরকম হইতে পারে যে শোনো, এটা এটা আমরা কোন ভেইনের অবস্ট্রাকশনের জন্য পাইলাম? পোর্টাল ভেইনের অবস্ট্রাকশনের জন্য। এরকম বড় বড় ভেইন আর কি আছে আমাদের শরীরের ভিতরে? হার্টের মধ্যে ড্রেন করতেছে, আর কি কি ভেইন আছে? তোমারে সব জিজ্ঞেস করতেছি যে আরেকটা দেখি মরা মানুষ কাউরে বাইর করে চিন্তা না। ছেলেগুলোর একটা দেখি না কেন? একটা ছেলেগুলো দেখি না, মানে কি করতে হবে ছেলেগুলো দেখার জন্য? এই ছেলেগুলোর একটা আওয়াজ দাও তো, তাহলে ভেসে উঠবা। একটা ছেলেও দেখি না, নামও তো দেখি না, এই নাম লেখো না কেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তোমরা কি ক্লাস করতে আইছো নাকি না হ্যাঁ মুভি দেখতে আসছো? কি ব্যাপার? একটা ছেলেও নাই, মারা গেছে। কেমনে দেখতে হয় জানো ছেলেগুলারে? এই মাত্র 20টা ক্লাস করতেছে, সর্বনাশ। মাত্র 20টা ক্লাস করতেছে, তাহলে আর বাপ কেমনে? এই পাইছি জুবায়ের ইসলাম জিম, ডাইন পাশে তো আমার নাম ভাইসা আছে। এই জুবায়ের কিনা? এই বলো জুবায়ের, তাড়াতাড়ি বলো। আওয়াজ দাও না কেন বেটা, ভুলভাল যাই বলো। জি স্যার।
আমি জিজ্ঞেস করছি যে এই যে আমরা বললাম পোর্টাল ভেইন, এইরকম বড় বড় ভেইন আর কি আছে শরীরে? নাম বলতে থাকো না, সবই তো জানো। স্যার সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। গুড গুড গুড, আর দরকার নাই, দ্যাটস এনাফ। সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়ে গেল মনে করো কোনো কারণে, কি কারণে হতে পারে? সাপোজ একটা উদাহরণ দাও, কোন দিক দিয়ে নামছে সুপিরিয়র ভেনা কাভাটা? উপর থেকে নামছে, তাই তো? সুপিরিয়র ভেনা কাভা কেমনে তৈরি হয় জিজ্ঞেস করবো? এটা লেন্থ কতখানি সুপিরিয়র ভেনা কাভার? আচ্ছা দরকার নাই, আচ্ছা যাই হোক, ওই রাইট লেফট ওই যে মানে আমাদের যে সাবক্লেভিয়ান ভেইন টেন আছে, এগুলি ইন্টারনাল জুগুলার ভেইন আছে, তাই তো? এগুলি জোড়া লেগে তো এগুলি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সেফালিক ভেইন এগুলি আছে আর কি। আচ্ছা যে না এখানে তো ইয়ে আছে। আচ্ছা যাই হোক, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা তাহলে সুপিরিয়র মিডিয়াস্টেনাম দিয়ে হার্টের মধ্যে যাচ্ছে, তাই তো না? জি স্যার। তো ওই জায়গায় যদি কোনো বড় ধরনের একটা লিম্ফ নোড তৈরি হয়, হ্যাঁ বড় একটা ম্যাস তৈরি হয়, তাহলে কমপ্রেস করবে না ভেনটাকে? করবে। ঠিক আছে, এটা লিম্ফোমার জন্য হতে পারে, কিডনির জন্য হতে পারে, ব্রঙ্কাল কার্সিনোমার জন্য হতে পারে, ঠিক আছে, অন্য কোনো হ্যাঁ নিউরোফাইব্রোমার জন্য হতে পারে, নিউরোসার্কোমার জন্য, ফাইব্রোসার্কোমার জন্য হতে পারে, এগুলির জন্য হতে পারে, কমপ্রেস করতে হবে। সুপিরিয়র ভেনা কাভা যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? কনসিকুয়েন্স কি হবে? ভেইন গুলো জেগে উঠবে না, কোথাও ভেইন গুলো পাবা না, কোথায় পাবা? পায়ের মধ্যে পাবা না উপরে গায়ের মধ্যে পাবা? স্যার উপরে স্যার। উপরে পাবা, রাইট, এই তো ঠিক আছে। হ্যাঁ, দুধের রং সাদা না কালো, এভাবে প্রশ্ন করতেছে তাই না? তাহলে দেখো যে উপরে পাবা, তো উপরে যে পাবা যেমন তোমার হচ্ছে যে আপার ট্রাঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে আমার যে আর্মস, আপার আর্মস, এগুলি তো পাবো আমরা। হ্যাঁ, তো আপার ট্রাঙ্কে যে ভেইনটা আমি পাবো, এই ভেইনের ডিরেকশনটা কি হবে? ব্লাডের যে ফ্লো ডিরেকশন কি হবে আপার ট্রাঙ্কে যেটা পাবো? মনে করো যে ফ্রন্টে একটা পাইলা, ভেইন পাইলা, কেমন হবে ডিরেকশনটা? অ্যাবভ ডাউনওয়ার্ডস, তাই তো হবে নাকি? কোথায় যাচ্ছে ব্লাডটা? অ্যাবভ ডাউনওয়ার্ডস এ। এটা সেই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হার্টের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে, বুঝতে পারছো? জি স্যার। কথা বুঝছো না নাই? তাহলে সুপিরিয়র ভেনা কাভা যখন অবস্ট্রাকশন হয়ে গেছে, সে বিকল্প পথ খুঁজে নেওয়ার চেষ্টা করতেছে। এখন সে এই ভেইন দিয়ে, হ্যাঁ যে হিডেন ডরমেন্ট যে ভেইন ছিল ওটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এই ভেইন দিয়ে ব্লাডটা আইসা হ্যাঁ ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে। এর বাইরে তো তোমার কি হবে? চোখ মুখ সব ফুলে যাবে না? একদম ডুম হয়ে যাবে, ফুলে যাবে। হ্যাঁ, চোখ একদম মনে হচ্ছে লাল হয়ে যাবে, রক্ত বের হচ্ছে এরকম মনে হবে, রোগীর শ্বাসকষ্ট হইতে পারে, দম পাচ্ছে না এরকম হইতে পারে অনেক কিছু। এর মধ্যে তোমার ভেইন গুলো আমরা পাবো। তাহলে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হইলে আমরা আপার ট্রাঙ্কে যে ভেইন পাবো সেটা ডিরেকশন হবে অ্যাবভ ডাউনওয়ার্ড। সেটা কি করতেছে? নিচের দিকে এসে আবার যে ইনফিরিয়র ভেনা কাভার যে ব্রাঞ্চ গুলো আছে এগুলির মধ্যে কোনটার সঙ্গে জোড়া লাগবে, লাইগা নিয়ে আবার ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন হয়ে হার্টের মধ্যে যাবে, তাই তো? বুঝতে পারছো কথাটা আমার? একইভাবে যদি আমার ইনফিরিয়র ভেনা কাভা যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে আমাদের? হ্যাঁ, এই যে নিচের দিকে পায়ের মধ্যে কিন্তু লেগ সোয়েলিং হবে, পায়ের মধ্যে ভেইন গুলো কিন্তু প্রমিনেন্ট, ঠিক আছে? তাহলে দেখো যে লার্জার যে ভেইন গুলো আছে আমাদের শরীরে, এগুলি কিন্তু যদি কোনোটা অবস্ট্রাকশন হয় তাহলে ক্লিনিক্যাল যে ক্লু, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখে কিন্তু আমরা বলতে পারি সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন অথবা ইনফিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন অথবা পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন, এগুলি কিন্তু ভেরি 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 ইজি টু প্রেডিক্ট, ঠিক আছে? আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, পারতেছো কিন্তু ঠেলে ঠেলে পাস করানো লাগতেছে আর কি। হ্যাঁ, এইভাবে আর কতদিন। আচ্ছা, আমরা এবার চলে আসি যে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে ছিলাম, যে ইন্সপেকশনে ছিলাম, এন্ডোস ভেইন গুলো পাবো আমরা, তাই না? এট দ্য সেম টাইম আমরা কিন্তু কতগুলো কি দেখবো আমরা, যে আমব্লিকাল হার্নিয়া পেতে পারি কিন্তু এই সমস্ত রোগী। হ্যাঁ, ইঙ্গুইনাল হার্নিয়া পেতে পারি, যে প্রেসার বেড়ে যাওয়ার জন্য আমাদের যে এই যে উইক পয়েন্ট যেগুলি থাকে এগুলি দিয়ে কিন্তু হার্নিয়েশন হতে পারে। হ্যাঁ, তাহলে আমব্লিকাল হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া এগুলি কিন্তু ফিমোরাল হার্নিয়া, এগুলি এই সমস্ত পেশেন্টের থাকতে পারে। আচ্ছা, এরপরে দেন পালপেশনে আমরা হেপাটোমেগালি পেতে পারি, বিশেষ করে লেফট লোব অফ দ্য লিভার। হ্যাঁ, যে আমরা কি পাবো? যে ফার্ম টু হার্ড, হ্যাঁ নডিউলার সারফেস লিভার পাবো, নন টেন্ডার এরকম লিভার পাবো। আচ্ছা, আমরা স্প্লেনোমেগালি পেতে পারি, এগুলি পাবো আমরা পারকাস করলে আমরা হয়তো অ্যাসাইটিস পাবো এই রোগীর। হ্যাঁ, তারপর হচ্ছে সিফটিং ডালনেস, যে আমরা যে পারকাস করে আমরা এটা দেখবো। এছাড়াও আমরা যে ফ্লুইড চিল দেখতে পারি, আমরা বাল সাউন্ড দেখবো আমরা। এছাড়াও আমরা যে হেপাটিক ব্রুই আছে কিনা আমরা দেখবো। এগুলি দেখে নিয়ে আমরা মোটামুটি অনেক পয়েন্টস ইন ফেভার অফ ক্রনিক লিভার ডিজিজ কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো সেভাবে
আমাদের এক্সামিনেশনটা শেষ করতে হবে এবং আমাদের একটা সেলিয়েন্ট ফিচার লিখে ফেলতে হবে। তারপরে আমরা প্রভিশনাল ডায়াগনোসিস আমরা লিখে ফেলবো। প্রভিশনাল ডায়াগনোসিস আমাদের ক্রনিক লিভার ডিজিজ এটুক লিখলে হবে আন্ডার গ্রাজুয়েশনের জন্য, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটুক লিখলে হবে না, ফেল। লিখতে হবে ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার। যারা ভালো স্টুডেন্ট তারা এই টার্মটা, এই কথাটা লিখবা, ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার, ঠিক আছে? এবং লাইকলি ডিউ টু, পসিবলি ডিউ টু হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এটা যদি তোমার খুব হিস্ট্রি থেকে সাজেস্টিভ হয় তাহলে এই কথাটা তোমরা লিখবা, ঠিক আছে? এইটার সঙ্গে যদি তোমরা আরো কিছু লিখতে চাও তাহলে তার যে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করছে, which are to be managed immediately, সেগুলি আমাদের ডায়াগনোসিসের মধ্যে কিন্তু চলে আসবে। যেমন decompensated cirrhosis of liver with huge ascites, with encephalopathy, with variceal bleeding, ঠিক আছে? এই কথাগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। at the same time তার যদি আদার কোমরবিডিটি থাকে তাহলে সেগুলিকে আমাদের বলতে হবে, যেমন হাইপারটেনশন আছে লিখতে হবে, যদি তার ডায়াবেটিস থাকে সেটা লিখতে হবে। এইভাবে আমরা লিখে ফেললাম প্রভিশনাল ডায়াগনোসিস, and you have to go for ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তাহলে কি লিখবো? তখন আমরা নেফ্রোটিক সিনড্রোম লিখবো, তখন আমরা লিখবো হার্ট ফেলিউর লিখবো, আমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর লিখবো, আমরা লিখবো আমরা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, এগুলি লিখে ফেলবো। এরপরে আমরা কিছু ইনভেস্টিগেশন আমরা করব, ঠিক আছে? তো ইনভেস্টিগেশনে আমরা এসে পড়লাম। এইবার তোমরা আমারে বলো যে, আরেকজনকে জিজ্ঞেস করি না, এত বক বক করে কি লাভ হচ্ছে? আসলে লাভ তো হচ্ছে না, এর চেয়ে একটু পড়া ধরা ভালো। কি মঞ্জিল আরিয়াল হোস্ট আজকে? Yes, sir. ফরেনার আর जी sir, foreigner. ফরেনার? जी sir. আচ্ছা, we are talking about investigations in case of chronic liver disease, ঠিক আছে? What are the liver function tests you have to consider? তাই তো না, লিভার ফাংশন টেস্টই তো করবো আমরা। আমরা যেহেতু এটাকে প্রভিশনাল ডায়াগনোসিসের মধ্যে নিয়ে আসলাম। ফরেনার ফ্রম হুইচ কান্ট্রি? Sir, Nepal. ওরে বাবা, তুমি তো মোটামুটি অর্ধেক বাঙালি, ঠিক না? जी sir. নেপালেরা সব বাংলা বোঝে, আমার অনেক ফ্রেন্ড আছে। আচ্ছা, তাহলে আমরা প্রভিশনাল ডায়াগনোসিস we are considering chronic liver disease and differential diagnosis কি কি আছে? Nephrotic syndrome and malabsorption syndrome, তাই বলছি না? Yes sir. তাহলে first you have to establish whether it is chronic liver disease or not, and at the same time you have to exclude other differential diagnosis with some minimum investigations, ঠিক আছে? So yes, first for liver function test, and there are many liver function tests, but you have to consider first on priority basis, like serum albumin. good, very good, serum albumin, not SGPT, not bilirubin, okay? As because we are talking about chronic liver disease, right? So it will differentiate acute between acute and chronic liver disease. Serum albumin, good. Then Sir, Prothrombin time. Very good, excellent. So serum albumin and Prothrombin time, these are the two hallmark investigation, ঠিক আছে, for establishing chronic liver disease, okay? হ্যাঁ, ঠিক আছে, যে যেমন সেরাম অ্যালবুমিন এটা তো নেফ্রোটিক সিনড্রোমে কম হবে, ম্যাল অ্যাবজর্পশনে কম হবে, ঠিক আছে? বাট প্রথমিন টাইম usually it will be prolonged in chronic liver disease, but it will be normal in nephrotic syndrome, ঠিক আছে? It will be usually normal in malabsorption syndrome, in heart failure, ঠিক আছে?
So Puthamin time is very much important test for establishing predictability. Yes, you also do other investigation at the same time, like serum bilirubin, SGPT, alkaline phosphatase. Yes, you may do, but it will not be তোমার এটা কি বলবো যে এটা না করলে চলবে আর কি, হ্যাঁ, it is not so important when you are dealing a patient with chronic hepatitis, where there is we have not kept the acute hepatitis in our deficient diagnosis. Yes, sir. Deficient diagnosis যদি আমরা acute hepatitis রাখতাম তাহলে সেই ক্ষেত্রে SGPT, bilirubin, alkaline phosphatase এগুলো আমাদের অনেক হেল্প করতো, সেটা আমাদের দরকার। আচ্ছা, যা হোক, এরপরে আমরা যেটা বলবো যে আর কি করতে পারি, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করবো আমরা, হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম করবো। এই আল্ট্রাসোনোগ্রাম আমাদের খুব ভালো হেল্প করবে, হ্যাঁ, বিশেষ করে লিভার প্যারেনকাইমাল ইকোজেনিসিটি, হ্যাঁ, স্প্লেনোমেগালি, এগুলি সম্বন্ধে আমাদের ধারণা দেবে। হ্যাঁ, লিভার প্যারেনকাইমাল ইকোজেনিসিটি উইল বি ইনক্রিজড, ঠিক আছে। এছাড়াও যদি হেপাটোসেলুলার কার্সিনোমা, এটা হয়ে থাকতে পারে একটা এসওএল অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিরোসিস, এটা থাকতে পারে। তাহলে অ্যাসাইটিস, যদি মিনিমাল অ্যাসাইটিস হয়, হ্যাঁ, তাহলে ভেরি ডিফিকাল্ট টু ইলিসিট ইন ক্লিনিক্যাল এক্সামিনেশন, বাট ইট ইজ ভেরি ইজি টু elicit minimal ascites even by ultrasonogram, bedside ultrasonogram, ঠিক আছে। তাহলে এটা আমাদের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা একটা ভাইরাল মার্কারস গুলো করব, আমরা ভাইরাল মার্কারস, হ্যাঁ, যেগুলি সহজে করা যাচ্ছে, নন ইনভেসিভ। তাহলে ভাইরাল মার্কারস, তাহলে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর জন্য মার্কার গুলো আমাদের করে ফেলতে হবে, হ্যাঁ। এই তারপরে আমরা কি করব, আমরা যে অ্যাসাইটিক ফ্লুইড, অ্যাসাইটিস নিয়ে যেহেতু আমরা ডিল করতেছি, এটা সিরোটিক অ্যাসাইটিস নাকি নন সিরোটিক অ্যাসাইটিস, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমত। এই জন্য আমাদের অ্যাসাইটিক ফ্লুইড নিয়ে স্টাডি করতে হবে, ঠিক আছে। তো সিরোটিক নাকি নন সিরোটিক ভাগ করার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রানজুডেটিভ নাকি এক্সুডেটিভ। তাহলে আমাদের প্রোটিন কাউন্ট দেখতে হবে, প্রোটিন লেভেল দেখতে হবে, ঠিক আছে। আমরা টোটাল প্রোটিন লেভেল এটা দেখি আমরা, সেটা যদি বিলো 2.5 হয় তাহলে আমরা এটাকে বলি ট্রানজুডেটিভ। যদি 2.5 এর বেশি হয়, অনেক সময় এটাকে 3 বা 3.5 ও বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাসিডিক ফ্লুইডে যদি 2.5 এর নিচে হয়, বিশেষ করে টোটাল প্রোটিন, তাহলে এটা হচ্ছে ট্রানজুডেটিভ। যদি 2.5 এর উপরে হয় তাহলে হচ্ছে এক্সুডেটিভ। আচ্ছা, এছাড়াও আমরা দেখব তাহলে ট্রানজুডেটিভ আমাদের কি কি কারণে হতে পারে। একটা হতে পারে লিভার ডিজিজের জন্য হতে পারে, আরেকটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোমের জন্য হতে পারে, আরেকটা কিসের কারণে হতে পারে, যে আমাদের যে হার্ট ফেইলিউর বলতেছি আমরা, এটার জন্য হতে পারে। এছাড়াও ম্যাল অ্যাবজর্পশন যেটা বললাম সেটার জন্য হতে পারে, ট্রানজুডেটিভ হতে পারে। আমরা যে কথাগুলো নিয়ে আলাপ করছি, কারণ অ্যানাস সার্কা নিয়ে আমরা যেহেতু ডিল করতেছি সবগুলোই কিন্তু ট্রানজুডেটিভ। তাহলে প্রথমে আমরা কিন্তু ট্রানজুডেটিভ পেয়ে গেলাম। এরপরে আমরা আসি যে এই ট্রানজুডেটিভটা এটা এখন লিভার ডিজিজের জন্য, সিরোসিসের জন্য, মানে সিরোটিক অ্যাসাইটিস নাকি নন সিরোটিক অ্যাসাইটিস, এইটা ডিফারেন্সিয়েট করার জন্য আরেকটা আছে, সেটা বলি আমরা স্যাক, সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, স্যাক, SAAG, সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। তো বোঝাই যাচ্ছে যে আমরা সেরাম অ্যালবুমিন এবং অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে অ্যালবুমিন এই দুটোর গ্রেডিয়েন্ট দেখবো, পার্থক্য দেখবো, ডিফারেন্স দেখবো আমরা। যদি এই ডিফারেন্স হয় মোর দ্যান 1.1 গ্রাম পার DL,
ঠিক আছে, যদি 11 গ্রাম পার লিটার or 1.1 গ্রাম পার লিটার 1.1 গ্রাম পার ডিএল যদি এটার থেকে বেশি হয় এই স্যাগ it will go in favor of সিরোটিক অ্যাসাইটিস। তো অ্যাকচুয়ালি পিছনে স্যাগ নিয়ে যত কথা আছে সেখানে বলা হয়েছে যে এটা পোর্টাল হাইপারটেনশনের জন্য যে অ্যাসাইটিসটা হয় এই ক্ষেত্রে স্যাগটা হাই হবে। তাহলে পোর্টাল হাইপারটেনশনের অনেক কারণ আছে, তার মধ্যে কমন কারণ হচ্ছে সিরোসিস। এর বাইরেও অনেক কারণ আছে। হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন হতে পারে, যেটা আমরা বলতেছি যে হেপাটিক ভেনে কোনো অবস্ট্রাকশন হলেও তো পোর্টাল হাইপারটেনশন হতে পারে। তারপরে যে আমরা যে সাইনোসয়েড আছে হেপাটিক সাইনোসয়েড, সেখানে কোনো প্রবলেম হলেও হতে পারে, ভেনো অক্লুসিভ ডিজিজ বলে। হ্যাঁ, তারপরে বলতেছি আমরা বার্ট-কিয়ারি সিনড্রোম বলে, হ্যাঁ, যে হেপাটিক ভেইন গুলোতে যদি অবস্ট্রাকশন হয়। তারপরে ইনফিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশনের জন্য হতে পারে, রাইট হার্ট ফেলিউরের জন্য হতে পারে। এই সমস্ত কারণে কিন্তু পোর্টাল হাইপারটেনশন হতে পারে। তাহলে সবগুলো কারণে কিন্তু স্যাগ কিন্তু বেড়ে যাবে। কিন্তু কমন কারণ for portal hypertension is cirrhosis। তো মনে রাখা সহজ, যেখানে পোর্টাল হাইপারটেনশন সেখানে সিরোসিস সবার আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্যাগ is sensitive and specific for portal hypertension which shows sensitivity for about 95%। হ্যাঁ, তাহলে অনেক হাই sensitivity এবং specificity for portal hypertension where SAG is more than 1.1 gram per DL। তাহলে স্যাগ করে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা পোর্টাল হাইপারটেনশনের জন্য বা সিরোসিসের জন্য হইল কি না এই অ্যাসাইটিসটা। আচ্ছা, গেল। এরপরে আমরা আরো যেটা করতে পারি যে অ্যাসাইটিসটা যদি ট্রানজিটিভ না হয় এক্সিডিটিভ হতে পারে। হ্যাঁ, এক্সিডিটিভ হলে তো আর কি কারণ হতে পারে সেগুলিকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে অ্যাসিডিক ফ্লুইডের কিন্তু অনেক ধরনের স্টাডি আছে, সেগুলি কিন্তু পরের ক্লাসে আমি তোমাদেরকে আবার বলবো। আজকে আমরা এ পর্যন্তই থাকি। হ্যাঁ, আমরা এডিএ করতে পারি, আমরা অ্যাসিডিক ফ্লুইডটা নিয়ে আমরা এটা আমরা কি করতে পারি, হ্যাঁ, এটা আমরা মাইক্রোস্কোপি করতে পারি, গ্রাম স্টেনিং করতে পারি, এএফডি স্টেনিং করতে পারি, আমরা কালচার করতে পারি, আমরা ঠিক আছে, আমরা পিসিআর করতে পারি, যে আরটি পিসিআর তোমরা ল্যাব শোনো না, এটা পিসিআর করতে পারি আমরা, ঠিক আছে। এর বাইরে গিয়ে আমরা ডায়াগনস্টিক ডায়লেমা থাকলে আমরা কখনো কখনো ল্যাপারোস্কোপি করি আমরা। হ্যাঁ, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে আমরা পেরিটোনিয়াল বায়োপসি নিয়ে আসতে পারি আমরা, সেইটা থেকে আমরা এই যে কালচার করতে পারি, আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি আমরা। হ্যাঁ, আমরা আরটি পিসিআর করতে পারি আমরা, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা অ্যাসাইটিস কি কারণ এই ফাইন্ড আউট করতে পারি আমরা, কারণটা উদ্ঘাটন করতে পারি আমরা। হ্যাঁ, তো এইভাবে একটা অ্যাসাইটিসের রোগী কিভাবে অ্যাপ্রোচ করব সেটাও একটা লং কেস তোমাদের জন্য, হ্যাঁ, বা শর্ট কেস। তো ওটাও তোমাদের এই লেকচারের মধ্যে আছে, নেক্সট ক্লাসে আমরা বলবো। তো আমরা অ্যাসিডিক ফ্লুইডটা স্টাডি করলাম, এতে করে মোটামুটি আমাদের এই এছাড়াও আরেকটা এসবিপি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এখানে অ্যাসিডিক ফ্লুইডের মধ্যে সেল কাউন্ট আমরা করতে পারি। আমরা সেল কাউন্ট করে যদি দেখি নিউট্রোফিল সেল ইজ ভেরি হাই ইন নাম্বার, ঠিক আছে, তাহলে ইট উইল গো ইন ফেভার অফ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, ঠিক আছে। যদি আমরা সাইটোলজি করতে পারি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি বলে এটাকে, হ্যাঁ, এটা প্যাথোলজি স্যাররা ম্যাডামরা করেন, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। ম্যালিগন্যান্ট সেলগুলো অনেক সময় কি হয়, ভেসে ভেসে থাকে, হ্যাঁ, এগুলি ক্লাস্টার হয়ে ভেসে ভেসে থাকে, ঠিক আছে। তো এগুলিকে আমরা যদি ওই যে সেন্ট্রিফিউজ করে মাইক্রোস্কোপে সার্চ করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, কোন সেল যদি পাই, সেলটাকে যদি স্টাডি করি এটা ম্যালিগন্যান্ট নাকি নন ম্যালিগন্যান্ট সেল, হ্যাঁ, তাহলে সাইটোপ্লাজম নিউক্লিয়ার রেশিও, হ্যাঁ, নিউক্লিয়ার অ্যাপিয়ারেন্স, এগুলি দেখে কিন্তু বোঝা যায়, হ্যাঁ, যে এটা ম্যালিগন্যান্ট সেল নাকি নন ম্যালিগন্যান্ট সেল। সেটাকে বলা হয় সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। সেটাও ইভেন আমরা করতে পারি, যেমন পেরিটোনিয়াল কার্সিনোম্যাটোসিস, ইট মে বি ডিউ টু সিএ স্টোমাক, সিএ কোলন, ঠিক আছে, সিএ লাং, সিএ ব্রেস্ট, এগুলির জন্য তো হইতে পারে, হ্যাঁ, যে পেরিটোনিয়াম ইনভলভ করছে, সেখান থেকে আমার
অ্যাসাইটিস চলে আসছে, ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস। সেই ক্ষেত্রে আমার এক্সফোলিয়েটিভ সাইটোলজি উইল হেল্প মি। আচ্ছা, তারপরে অ্যাসিডিক ফ্লুইড স্টাডি হয়ে গেলে আমরা যেটা করতে পারি আরেকটা এন্ডোস্কোপি করতে পারি আমরা। এন্ডোস্কোপি করে আমরা এসোফেজিয়াল ভ্যারিক্স দেখব, আমরা স্টোমাক মিউকোসাল চেঞ্জ দেখব, এবং স্টোমাকের মধ্যে আমরা ভ্যারিক্স দেখব। আমরা তাহলে গ্যাস্ট্রিক ভ্যারিক্স আছে কিনা দেখবো, এসোফেজিয়াল ভ্যারিক্স আছে কিনা সেটা দেখলাম। তারপরে আমরা কি দেখবো, গ্যাস্ট্রিক মিউকোসাল চেঞ্জ। কি চেঞ্জ পাই আমরা? সময় নাই, আমি বলি পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। এটা একটা স্পেশাল লুক থাকে, হ্যাঁ, যে কনজেস্টিভ মিউকোসা, কনজেস্টেড মিউকোসা উইথ অ্যাংরি লুক, ঠিক আছে, অ্যাংরি লুক। হ্যাঁ, তাহলে এটা হবে অ্যাবভ ডাউনওয়ার্ড, ডিস্ট্রিবিউশনটা হবে অ্যাবভ ডাউনওয়ার্ড, ফান্ডাস থেকে আপার বডি থেকে শুরু হয়ে নিচের দিকে ডিস্ট্রিবিউশনটা থাকবে। এটাকে বলা হয় যে কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, ঠিক আছে, পোর্টাল হাইপারটেনসিভ কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি এইটা থাকতে পারে। এখান থেকে কন্টিনিউয়াস উজিং হতে পারে, ব্লাড উজিং হতে পারে, এবং রোগীর অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এন্ডোস্কোপিতে অনেকগুলো ফাইন্ডিংস আমরা পাই, যেটা দেখে কিনা আমরা বলতে পারি এই রোগীর পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, and very likely the portal hypertension is the consequence of cirrhosis of liver, ঠিক আছে। তাহলে এটাও আমাদের যে ডায়াগনোসিস সেটাকে ভীষণভাবে সাপোর্ট করতেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা কিছু বেসলাইন, কিছু রুটিন, কিছু ইনভেস্টিগেশন করতে পারি যেগুলো কিনা আমাদেরকে হেল্প করবে। যেমন সিবিসি আমরা করব। আমরা সিবিসি তে আমরা এখানে হিমোগ্লোবিন কমে যেতে পারে, এখানে রোগীর হচ্ছে যে প্লেটলেট কাউন্ট, টোটাল প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, হ্যাঁ, হাইপারস্পেনিজম হয়ে এই ঘটনা ঘটতে পারে। অথবা যাদের সিরোসিস থাকে তাদের ক্ষেত্রে যে থ্রম্বোপয়েটিন, হ্যাঁ, লিভার থেকেই তৈরি হয়, এগুলো আসলে তৈরি না হওয়ার কারণে প্লেটলেট কাউন্ট কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ইউরিন আরই করতে পারি, ইউরিন আরএমএ করতে পারি। হ্যাঁ, ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা করতে পারি। এখানে বিশেষ করে আমরা ইউরিনে দেখবো যে প্রোটিনের প্রোটিন আছে কিনা, হ্যাঁ, প্রোটিন ইউরিয়া আছে কিনা, বিশেষ করে। হ্যাঁ, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ টেস্ট ফর প্রোটিন ইউরিয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা কনসিডার করছি নেফ্রোটিক সিনড্রোম, যেহেতু ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম, যেহেতু হার্ট ফেলিয়ার আমরা কনসিডার করছি, এটাও আমাদেরকে গাইড করবে যে নেফ্রোটিক সিনড্রোম হলে তো প্রোটিন ইউরিয়া 3+4+ প্রোটিন ইউরিয়া পাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ব্লাড গ্লুকোজ দেখবো। এটা ডায়াবেটিক হতে পারে পেশেন্ট, হ্যাঁ, তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা পেশেন্টদের হয় এটা। তারপরে আমরা ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট এগুলি আমরা দেখবো এই পেশেন্টের। তাহলে আমরা যদি সামারাইজ করি, আমরা প্রথমে দেখলাম লিভার ফাংশন টেস্ট করলাম রোগীর, হ্যাঁ, প্রথমে টাইম এবং সেরাম অ্যালবুমিন, এছাড়া এসজিপিটি, বিলিরুবিন এগুলো আমরা করতে পারি। এছাড়া সেরাম টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন রেশিও এগুলি আমরা করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা বললাম যে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা অ্যাসিটিস দেখলাম, স্প্লেনোমেগালি পাইলাম, লিভার প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইনক্রিজ করছে সেটা পাইলাম, ঠিক আছে। এছাড়া পোর্টাল ভেইনের ডায়ামিটার কিন্তু বলা যায় আল্ট্রাসোনোতে। হ্যাঁ, পোর্টাল ভেনাস যখন অবস্ট্রাকশন হচ্ছে, গ্রাজুয়ালি পোর্টাল ভেইন উইল বি ডাইলেটেড, and the findings in sonogram will be like the diameter of the portal vein is more than average, more than average. Normally হয়তো এটা normally ধরে না যে portal vein কেমন চওড়া থাকে, 1.5 সেন্টিমিটার হয়তো থাকে, এরকম থাকে সাপোজ, সেটা হয়তো 2 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বললাম যে অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করব। আমরা বললাম যে লিভার ভাইরাল যে মার্কার গুলো, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো আমরা দেখে করব। অ্যাসিডিক ফ্লুইড আমরা স্টাডি করব। এখানে আমরা ট্রানজিটিভ নাকি এক্সিটিভ আমরা দেখব। তারপর আমরা স্যাক দেখব, স্যাক, ঠিক আছে।
তারপরে আমরা সেল কাউন্ট আমরা দেখবো আমরা। এছাড়াও আমরা এক্সফোলিয়েটিভ সাইটোলজি করতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত করবো, আর বেশি দূর না। আচ্ছা ADA অ্যাডিনোসিন ডি অ্যামাইনেস ADA এটা তো বলা হয়, এটা করতে হবে। ঠিক আছে, ADA করতে হবে, বিশেষ করে টু এক্সক্লুড টিউবারকুলোসিস, টিউবারকুলার পেরিটোনাইটিস, এটা আমাদের করতে হবে। তারপরে আমরা এন্ডোস্কোপি করব, এন্ডোস্কোপি অফ আপার জিআই ট্রাক্ট। এখানে আমরা ভ্যারিক্স দেবো, আমরা বিশেষ করে ইসোফেজিয়াল ভ্যারিক্স, গ্যাস্ট্রিক ভ্যারিক্স এবং টোটাল হেপাটাইটিস গ্যাস্ট্রোপ্যাথি চেঞ্জ, এগুলো আমরা দেখব। এরপরে আমরা কিছু বেসলাইন ইনভেস্টিগেশন, রুটিন ইনভেস্টিগেশন এটা করব আমরা। সেটা কিনা আমরা একেবারে শুরুতেও বলতে পারি, হ্যাঁ, যে রুটিন ইনভেস্টিগেশন। হ্যাঁ, সেখানে আমরা আপনি ব্লাড কাউন্ট করবো, আমরা ইউরিন টেস্ট করবো, আমরা ব্লাড গ্লুকোজ দেখবো, আমরা ইউরিয়া ক্রিয়েটিন এগুলো দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে ইনভেস্টিগেশন। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যদি আমাদের হার্ট ফেলিওর চিন্তা করি আমরা, সেটার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে পারি। কেমন কি করবো আমরা? একটা বুকের আমরা একটা এক্সরে করতে পারি, তাতে আমরা কার্ডিওমেগালি পাবো, প্লুরাল ফিশন পাবো, এগুলি আমরা পেতে পারি। হ্যাঁ, আমরা ইকোকার্ডিওগ্রাম করতে পারি আমরা, তাতে আমরা দেখবো যে হার্টের চেম্বার গুলোর সাইজ কেমন আছে, যে মায়োকার্ডিয়াল কন্ডিশন কেমন আছে, এগুলি আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এবং ভালভুলার কোনো ডিজিজ আছে কিনা এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আমরা যে নেফ্রোটিক সিনড্রোম বললাম, হ্যাঁ, এটার জন্য কেউ কেউ বলতে পারো যে বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট, এটা তোমরা বলতে পারো। এছাড়া আমরা বাকি যা করছি ইউরিন টেস্ট ওগুলো তো বলবাই। আর কি বললাম? হ্যাঁ, এই তো। আর ম্যাল অ্যাবজর্পশন বলছি আমরা। ম্যাল অ্যাবজর্পশনের জন্য আলাদা করে টেস্ট বলার দরকার নাই। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের ক্ষেত্রে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা আমরা হয়তো নেক্সট তোমাদের পড়াবো। ইম্পর্টেন্ট না। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। মোটামুটি তোমাদের 2 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করলাম। স্যার যে ওসিফেজিয়াল ভ্যারিসেস দেখা যায় ইন্ডোস্কোপিতে, এ পোর্টাল হাইপারটেনশনের জন্য হয় না অন্য কিছু কারণে? এটা তো পোর্টাল হাইপারটেনশনের জন্যই হচ্ছে। পোর্টাল হাইপারটেনশনের কারণে কি হচ্ছে? পোর্টো সিস্টেমিক যে অ্যানাস্টোমোসিস কোথায় কোথায় আছে, পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোটিক চ্যানেলস কোথায় কোথায় আছে, এটা তোমাদের অ্যানাটমিক নলেজ বলো। তাহলে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস এখানে আছে না? यस স্যার। তারপরে কোথায় আছে? তারপরে রেকটামে আছে না? আছে তো না? জি। ইয়ার্ড এরিয়া অফ দ্য লিভার একটা আছে, কোথায় যেন ছিল, এগুলো আছে না? কিছু কিছু জায়গা আছে। এটা হচ্ছে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। নরমালি এই চ্যানেলগুলো কি থাকে? হিডেন থাকে, ডরমেন্ট মানে ইয়া থাকে, হ্যাঁ, নন ফাংশনিং থাকে। বুঝা গেছে কথাটা? কিন্তু যখন পোর্টাল প্রেসারটা বেড়ে যাচ্ছে, when portal venous blood pressure is higher than the critical level, তখন কি হবে? তখন তো ব্লাড চেষ্টা করবে এদিক ওদিক, যেদিক দিয়ে পারবে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে কি হবে যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোটিক যে চ্যানেলগুলো, এগুলি তখন কি হবে? আস্তে আস্তে এনগজড হবে, ঠিক আছে, এবং ফ্লোটা এটার মধ্যে দিয়ে বাড়বে, এবং টোটাল ভেনাস ব্লাড উইল গো থ্রু these channels to the systemic circulation. বুঝতে পারতেছো জিনিসটা? আমাদের শরীরে যে সার্কুলেশন গুলো আমরা ভাগ করি না, যে এটা পোর্টাল সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন। এই জন্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস এখানে তো সেটাই হচ্ছে। হ্যাঁ, এখানে এই ভেন গুলো এনগজ হবে, টর্চিয়াস হবে, এবং এটা লোয়ার টু মানে বিলো আপওয়ার্ডস আস্তে আস্তে ভেন গুলো মানে এনগজ হয়ে উপরে চলে আসবে। হ্যাঁ, যে এটা কলামস অফ ভেইন আমরা বলি। হ্যাঁ, কলামস অফ ভেইন, এটা নেটে সার্চ দাও ইসোফেজিয়াল ভ্যারিক্স বলে, দেখো কত সুন্দর দেখা যায়। একটা নরমাল লুক অফ দ্য ইসোফেজিয়াল লুমেন এন্ড লুক অফ দ্য ইসোফেজিয়াল ভ্যারিক্স। হ্যাঁ, এটা নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? তাহলে এটা কেন হলো? পোর্টাল হাইপারটেনশনের জন্যই তো হলো।
তোমাদের আগেই বললাম পোর্টাল হাইপারটেনশন তো অনেক কারণ হতে 100টা কারণ আছে সাপোজ, বাট আমরা যেটা বললাম যে সিরোসিস অফ দ্য লিভার এটা কভার করে 80%। তাহলে তুমি যদি একটা কারণ সিরোসিস তুমি বলে দাও তাহলে তুমি 80% মার্কস ক্যারি করতেছো, ঠিক আছে? আর বাকি অনেক কারণ হতে পারে, সেটা তোমরা পড়বা জানবা। হ্যাঁ, আমি বললাম। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। ওকে থ্যাংক ইউ স্যার। নেক্সট। ঠিক আছে, আজকে একটু শান্তি করে ক্লাসটা নিতে পারলাম যে 2 ঘন্টার ক্লাস দেখে আর কি। আমারে বড় বড় টপিক ধরায় দেয় আর 1 ঘন্টার মধ্যে দিতে বলে। একটু ভয়টার মধ্যে রাখতে পারছে আর কি, অ্যালার্ট রাখতে পারছে আমাদের কাছে। যায় না সবাই থাকছে আর কি, হ্যাঁ, লিভ করছে একে আছে মাত্র 14 জন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাস যেটা আছে শিডিউল ডেটে হবে ইনশাআল্লাহ। আমি যা বলছি একটু বইয়ের সঙ্গে একটু মিলাই নেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir. गयो बे 11-13 जना छ यार। थैट सर गयो। मन्जिलको प्राइभेट ट्युटर भाइ इन्ड गरिदिन्छु है म। यो रेकर्डिङ नि छ यार, कतिको रेकर्डिङ पनि खै।